স্পেকট্রোমিটার যন্ত্রের মধ্যে যে প্রিজমটা রয়েছে সেই প্রিজমটা ওই লাইটটাকে ভেঙে দিল, সম্ভাব্য সকল তরঙ্গদৈর্ঘ্যের আলোগুলো এরকম পরপর সাজিয়ে এইরকম একটা ব্যান্ড তৈরি করলো। তাহলে যদি তোমাকে এরকম বলে লিম্যানের থার্ড লাইনের ক্ষেত্রে তুমি তরঙ্গদৈর্ঘ্য বের করো, মানে তরঙ্গ সংখ্যা, তাহলে এই ফর্মুলা লিখবে। এর বিশেষত্ব হচ্ছে এইরকম যে এইখানে এইখানে যেরকম কালারগুলো পরপর পরপর করে সাজানো ছিল, কোনো গ্যাপ ছিল না মাঝখানে কালো গ্যাপ, এখানে কিন্তু দিস ইজ দ্য উল্টা। সায়েন্টিস্ট বামার ফার্স্ট হচ্ছে উনি দেখলেন যে হাইড্রোজেনের এই রেখা বর্ণালীতে কিছু জায়গা রয়েছে যেগুলো কিন্তু খালি চোখেও দেখা যায়, ঠিক আছে, যেটাকে বলা হয় হাইড্রোজেনের রেখা বর্ণালীর দৃশ্যমান সারি। বর্ণালী আগের দিন তোমাদের আমি বলেছিলাম যে বর্ণালী হচ্ছে যে কালারের একটা ব্যান্ড, ঠিক আছে, কালারের একটা পটি। মানে এই কালার পটিটা তৈরি হয় কিভাবে আগের দিন আমি ডিসকাস করেছিলাম তোমাদের, যদিও যে এই রকম হচ্ছে কালার পরপর পরপর করে কিন্তু কালার গুলো এরকম সাজানো। আচ্ছা, এইটা পরের পৃষ্ঠায় রয়েছে, এইটা হচ্ছে আমাদের বর্ণালী, এইটা হচ্ছে বর্ণালী। বেনিয়া, সহকলা, ভিবজিওর সবাই কিন্তু কালার গুলো পরপর পরপর করে সাজানো থাকবে। তো এই যে বর্ণালী বা স্পেকট্রাম, এই স্পেকট্রামটা আমরা মেনলি হচ্ছে দুটো ক্যাটাগরিতে ভাগ করবো। আচ্ছা, এই স্পেকট্রামটা তৈরি হয় কি করে একটুখানি তোমাদের থিওরি বলে দিই। যে কোনো একটা উদ্দীপিত কোনো উৎস থেকে, ঠিক আছে, সেটা মানে সূর্যালোক থেকে হতে পারে, কোনো লাইট থেকে হতে পারে, ঠিক আছে, কোনো আলোক উৎস থেকে যে বিকিরণগুলো আছে, তড়িৎচুম্বকীয় বিকিরণ, ওইগুলোকে কি করা হয় বর্ণালী বীক্ষণ যন্ত্রের মধ্যে দিয়ে, মেশিনের মধ্যে দিয়ে পাঠানো হয়। ওই মেশিনের ভেতরে কি থাকে, প্রিজম থাকে। ওই প্রিজম কি করে এই তড়িৎচুম্বকীয় যে বিকিরণ, যে লাইটটা যাচ্ছে, ওইটাকে হচ্ছে বিশ্লিষ্ট করে দেয়। ওই তড়িৎচুম্বকীয় বিকিরণকে কি করে প্রিজমের ভেতরে থাকা, সরি, ওই বর্ণালী বীক্ষণ যন্ত্র স্পেকট্রোমিটার যেটাকে বলা হচ্ছে, তার ভেতরে থাকা প্রিজম কি করে, প্রিজম ওটা কি করে ওই লাইটটাকে ভেঙে দেয়। এই লাইটটা ধরো যাচ্ছে, প্রিজম এটা ছিল, ওই প্রিজম কি করছে ওই লাইটটাকে ভেঙে দিচ্ছে। তাহলে ওর মধ্যে যে সকল কালার গুলো ছিল সেই কালার গুলো পরপর পরপর করে এরকম সাজিয়ে যাবে, ঠিক আছে, দিয়ে কালারের একটা ব্যান্ড পাবো, যেটাকে আমরা বর্ণালী বা হচ্ছে স্পেকট্রাম বলছি। এই বর্ণালী বা স্পেকট্রাম হচ্ছে দু রকমের, একটা হচ্ছে নিঃসরণ বর্ণালী বা হচ্ছে কন্টিনিউয়াস স্পেকট্রাম, একটা হচ্ছে নিঃসরণ বর্ণালী বা হচ্ছে কন্টিনিউয়াস স্পেকট্রাম, আর একটা হচ্ছে নিঃসরণ বর্ণালী বা হচ্ছে এমিশন স্পেকট্রাম। এমিশন মানে হচ্ছে নিঃসরণ। আর একটা হচ্ছে শোষণ বর্ণালী, যাকে বলা হচ্ছে অ্যাবজর্পশন স্পেকট্রাম, অ্যাবজর্পশন নট অ্যাডজর্পশন। তাহলে এমিশন স্পেকট্রাম আর হচ্ছে অ্যাবজর্পশন স্পেকট্রাম। এই নিঃসরণ বর্ণালী বা অ্যাবজর্পশন স্পেকট্রামে আবার হচ্ছে দুটো ভাগ, একটা হচ্ছে অবিচ্ছিন্ন বা হচ্ছে কন্টিনিউয়াস স্পেকট্রাম, যেখানে আমরা একটু পরে এক্সাম্পল দিচ্ছি, আর একটা হচ্ছে বিচ্ছিন্ন বর্ণালী। এই অবিচ্ছিন্ন বর্ণালী বা কন্টিনিউয়াস স্পেকট্রাম এই জিনিসটা কি, দেখো কোনো একটা সপ্রভ আলোক উৎস, যেরকম সূর্যালো, কোনো ভাস্বর গ্যাস থেকে বা কোনো ধাতু থেকে উৎপন্ন যে আলো, ঠিক আছে, আহ কোনো উদ্দীপিত আলো থেকে, সপ্রভ আলো উৎস থেকে কোনো যদি তড়িৎচুম্বকীয় বিকিরণ আসে এবং সেটা স্পেকট্রোমিটারের মধ্যে দিয়ে যদি যায়, দিয়ে যখন ওই ওর মধ্যে যে যে কালার গুলো রয়েছে সেগুলো যখন একটা পটি হিসাবে যখন ধরা দেয়, তখন সেই যে পটিটা দেখতে কেমন হয় বলতো, সেই পটিটা দেখতে হচ্ছে এরকম হয়। এই যে দেখো, একটা হোয়াইট লাইট যাচ্ছে সূর্যালোক থেকে, ধরো একটা রশ্মি যাচ্ছে, ঠিক আছে, সূর্যের আলো বা হচ্ছে এমনি সাদা আলো ধরো যাচ্ছে, দিয়ে স্পেকট্রোমিটার যন্ত্রের মধ্যে যে প্রিজমটা রয়েছে সেই প্রিজমটা ওই লাইটটাকে ভেঙে দিল, দিয়ে সম্ভাব্য সকল তরঙ্গদৈর্ঘ্যের আলোগুলো এরকম পরপর সাজিয়ে এইরকম একটা ব্যান্ড তৈরি করলো। এই ব্যান্ডের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি দেখো, এই কালার গুলো পরপর পরপর কিন্তু সাজানো, দেখো পরপর পরপর করে সাজানো, এদের মাঝখানে কোনো কালো গ্যাপ নেই, ঠিক আছে। তাই একে বলা হচ্ছে কন্টিনিউয়াস স্পেকট্রাম বা হচ্ছে নিরবিচ্ছিন্ন বর্ণালী। নিরবিচ্ছিন্ন মানে বিচ্ছিন্ন নেই, কালার গুলো একে অন্য থেকে বিচ্ছিন্ন নেই, তাই একে বলা হচ্ছে নিরবিচ্ছিন্ন বর্ণালী বা হচ্ছে কন্টিনিউয়াস স্পেকট্রাম বলা হচ্ছে, ঠিক আছে। এখানে লেখা রয়েছে অবিচ্ছিন্ন বর্ণালী বা হচ্ছে নিরবিচ্ছিন্ন বর্ণালী বা কন্টিনিউয়াস স্পেকট্রাম বলা হচ্ছে। ব্যাপারটা দেখে বুঝতে পারছো, ভিজুয়ালাইজ করতে পারছো যে কন্টিনিউয়াস স্পেকট্রাম বা নিরবিচ্ছিন্ন বর্ণালী কিরকম দেখতে হয়। তো এর খেয়াল রাখতে হবে যে এই কন্টিনিউয়াস স্পেকট্রামটা তৈরি হয় কোত্থেকে, মানে এর জন্য কোন আলোক উৎস দরকার, সপ্রভ আলোক উৎস, সূর্যালোক বা হচ্ছে কোনো ভাস্বর গ্যাস থেকে যে লাইট গুলো আসে, ওই ওই সকল লাইট গুলো থেকে হচ্ছে এই নিরবিচ্ছিন্ন বর্ণালী বা হচ্ছে কন্টিনিউয়াস স্পেকট্রাম তৈরি হয়, ঠিক আছে। তাহলে আমাদের যে নর্মাল লাইট গুলো, নর্মাল যে গ্যাসে মানে এই যে লাইট টাইট গুলো যেগুলো আমরা ইউজ করি, সেই সব লাইট থেকে সবসময়ের জন্য নিরবিচ্ছিন্ন বর্ণালী আমরা পাবো, কন্টিনিউয়াস ব্যান্ড আমরা পাবো। বিচ্ছিন্ন বর্ণালী বা লাইন স্পেকট্রাম কি, একে অনেক সময় কি বলা হয়, রেখা বর্ণালীও বলা হয়, একে কি বলা হয়, রেখা বর্ণালীও বলা হয়, রেখা বর্ণালী, ঠিক আছে, একে রেখা বর্ণালীও অনেক সময় বলা হয়। রেখা বর্ণালীটা তৈরি হয় কি করে, রেখা বর্ণালীটা এখানে দেওয়া রয়েছে। রেখা বর্ণালীটা এইভাবে তৈরি হয়, দেখো, সে একই রকম একটা কোনো উৎস থেকে তড়িৎচুম্বকীয় বিকিরণ যাবে,
এখানে কিন্তু উৎসটা কিন্তু অন্যরকম। সেখানে যেরকম উৎসটা কি ছিল, কন্টিনিউয়াস স্পেকট্রামে উৎস কিরকম ছিল, সেটা ছিল দেখো হোয়াইট লাইট বা কোনো সপ্রভ আলোক উৎস থেকে যাচ্ছিল। কিন্তু এর ক্ষেত্রে যে সোর্সটা সেটা কিন্তু কোনো একটা গ্যাসীয় পদার্থ হবে, কোনো একটা গ্যাসীয় মৌল, সেটা গ্যাসিয়াস স্টেটে থাকতে পারে বা মৌলিক অবস্থায় থাকতে পারে, মৌল অবস্থায় থাকতে পারে। তাহলে আহ কোনো একটা গ্যাসীয় মৌল সেটা যখন উত্তেজিত অবস্থায় থাকবে, ঠিক আছে, তাহলে সেখান থেকে যে তড়িৎচুম্বকীয় বিকিরণটা আসবে ওদেরকেও স্বল্প চাপে উদ্দীপিত করা হয়, দিয়ে সেখান থেকে হচ্ছে তড়িৎচুম্বকীয় বিকিরণ আসে। সেই তড়িৎচুম্বকীয় বিকিরণকে যদি বর্ণালী বীক্ষণ যন্ত্রের মাধ্যমে যদি পাঠানো হয়, মানে মধ্য দিয়ে পাঠানো হয়, তাহলে সেখানে প্রিজম রয়েছে। প্রিজম কি করবে, ওই লাইটটাকে হচ্ছে মানে ওর মধ্যে যে লাইট গুলো থাকবে, ও কালার গুলো থাকবে, তাদেরকে হচ্ছে পটি হিসাবে দেখাবে, কালারের পটি হিসাবে দেখাবে। এর বিশেষত্ব একটা কি, এর বিশেষত্ব হচ্ছে এইরকম যে এখানে এইখানে যেরকম কালার গুলো পরপর পরপর করে সাজানো ছিল, কোনো গ্যাপ ছিল না মাঝখানে কালো গ্যাপ, এখানে কিন্তু দিস ইজ দা উল্টা। এর ক্ষেত্রে কেসটা একটু অন্যরকম। এর ক্ষেত্রে একটা কালার, তারপরে কিন্তু কালো অঞ্চল, তারপরে আবার একটা কালার, তারপরে কালো অঞ্চল, তারপরে একটা কালার, তারপরে কালো অঞ্চল। অর্থাৎ একটা এখানে কালার গুলো ঠিকঠাক বোঝা যাচ্ছে না, কিন্তু তোমরা এটা বুঝতে পারছো যে কালার গুলোর মাঝখানে মাঝখানে কালো দাগ রয়েছে। অর্থাৎ একটা কালার আর একটা কালার থেকে কিন্তু কালো দাগ দ্বারা হচ্ছে ওরা সেপারেট অবস্থায় রয়েছে, তাই না? সুতরাং এই যে ধরনের বর্ণালী, এইটাকে বলা হচ্ছে রেখা বর্ণালী বা ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম। ডিসকন্টিনিউয়াস কেন বলা হচ্ছে, একটা লাইট আর একটা লাইটের মাঝখানে তো গ্যাপ রয়েছে, মানে ডিসকন্টিনিউ, তাই না? তাহলে এটাকে বলা হচ্ছে ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম। ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে এটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম, এটা হচ্ছে কন্টিনিউয়াস স্পেকট্রাম। তাহলে ডিসকন্টিনিউয়াস স্পেকট্রামের উৎসটা কি, কোনো গ্যাসীয় মৌল, সেটা থেকে সেটা উদ্দীপিত হলে সেখান থেকে যে বিকিরণটা আসে, তড়িৎচুম্বকীয় বিকিরণ, সেটাই হচ্ছে রেখা বর্ণালীর হচ্ছে উৎস। ঠিক আছে? আর ফটোগ্রাফিক প্লেটের উপরে এইরকম ফটোগ্রাফিক প্লেট, মানে ওই স্পেকট্রোমিটারের হচ্ছে ফটোগ্রাফিক প্লেটের উপরে এইরকম পটিটা দেখা যায়। তাহলে সবসময় মৌলের আহ মানে কোনো গ্যাসীয় মৌলর বা হচ্ছে কোনো মৌলিক পদার্থের বর্ণালী সবসময়ের জন্য কি ধরনের বর্ণালী হবে, রেখা বর্ণালী হবে। তাহলে হাইড্রোজেনও একটা গ্যাসীয় মৌলের অণু, তাহলে তার বর্ণালীও কেমন হওয়া উচিত, তার বর্ণালীও হচ্ছে রেখা বর্ণালী হওয়া উচিত। এটা তো আমরা শুরু থেকে বলছি যে তার বর্ণালী হচ্ছে রেখা বর্ণালী হবে বা হচ্ছে লাইন স্পেকট্রাম হবে, ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম হবে, ঠিক না? তাহলে রেখা বর্ণালী আর হচ্ছে নিরবিচ্ছিন্ন বর্ণালী পার্থক্যটা বুঝতে পারছো। তাহলে বিচ্ছিন্ন বর্ণালী বা লাইন স্পেকট্রাম বলা হচ্ছে অবিচ্ছিন্ন বর্ণালী বা নিরবিচ্ছিন্ন বর্ণালী, যাকে বলছি আমরা ইংরেজিতে বলছি কন্টিনিউয়াস স্পেকট্রাম। আরেকটা জিনিস তোমাদের একটু বলে রাখি, এই যে বর্ণালী যেটা হচ্ছে আমরা রেখা বর্ণালী বলছি, এটা গ্যাসীয় মৌল থেকে উৎপন্ন হয়েছে। তো যেহেতু পরমাণু থেকে পরমাণু উদ্দীপিত হয়ে গ্যাসীয় মৌলের পরমাণু হচ্ছে উদ্দীপিত হয়ে ওইটা হচ্ছে উৎপন্ন করছে, এই রেখা বর্ণালী উৎপন্ন করছে। তাই এই ধরনের বর্ণালীকে, এই ধরনের এই যে রেখা বর্ণালীকে অনেক সময় পারমাণবিক বর্ণালী বা অ্যাটমিক স্পেকট্রামও বলা হয়। স্পেকট্রাম, অ্যাটমিক স্পেকট্রাম বা হচ্ছে পারমাণবিক বর্ণালী বলা হবে। আরেকটা জিনিস বর্ণালী রিলেটেড খুব খেয়াল রাখবে, যে এই বর্ণালী হচ্ছে যেরকম মানুষের ফিঙ্গারপ্রিন্ট, আমাদের হাতের ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে প্রত্যেকের ইউনিক। হ্যাঁ, পুরো ওয়ার্ল্ডে সবার হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট আলাদা আলাদা, তাই না? কারোর সঙ্গে কোনোটা ম্যাচ করে না। সেরকম ভাবে প্রত্যেকটা মৌলের কিন্তু এই যে রেখা বর্ণালীর একটা প্যাটার্ন নির্দিষ্ট থাকবে, তার একটা নির্দিষ্ট কালার নিয়ে তারা তৈরি হবে। যেরকম সোডিয়ামের রেখা বর্ণালীতে দেখবে হলুদ রঙের কালার পাবে, তাহলে প্রত্যেকের একটা নির্দিষ্ট ক্যারেক্টারিস্টিক কালার রয়েছে বা হচ্ছে বর্ণ রয়েছে বর্ণালীতে। তো এটা কিন্তু অন্য কারোর সঙ্গে ম্যাচ করবে না, মানে হলুদটা অন্য কোনো মৌলের সঙ্গে ম্যাচ করবে না, তাহলে সেটা হচ্ছে ইউনিক, সেটা সোডিয়ামের জন্য শুধুমাত্র ইউনিক। ঠিক আছে? তো মানুষের ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট যেরকম ভাবে ইউনিক হয়, সেরকম ভাবে ওই সোডিয়ামের ক্ষেত্রে বা অন্য মৌলের ক্ষেত্রে নির্দিষ্ট তার একটা মানে পারমাণবিক বর্ণালী রয়েছে, এবং সেটা হচ্ছে শুধুমাত্র তার জন্য, অন্য কোনো মৌলের জন্য নয়। তাই এই পারমাণবিক বর্ণালী বা হচ্ছে অ্যাটমিক স্পেকট্রামকে কি বলা হয়, ওই মৌলের ফিঙ্গারপ্রিন্ট হিসাবে গণ্য করা হয়। ঠিক আছে? পারমাণবিক মানে ওই ওই মৌলের হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। ঠিক? তো এই ছিল আমাদের কন্টিনিউয়াস স্পেকট্রাম আর হচ্ছে ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম। এই যে কন্টিনিউয়াস স্পেকট্রাম আর একটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম বা লাইন স্পেকট্রাম বা রেখা বর্ণালীও বলা হয়। তাহলে হাইড্রোজেনের বর্ণালী একটা কি ধরনের বর্ণালী গো? একটা হাইড্রোজেনের বর্ণালী হচ্ছে একটা এমিশন স্পেকট্রাম বা নিঃসরণ বর্ণালী, এবং সেটা একটা রেখা বর্ণালী বা লাইন স্পেকট্রাম। এটার জন্য একটু খেয়াল থাকে। ঠিক আছে? ওকে, আর একটা কি বাকি থাকলো, আর একটা বাকি থাকলো অ্যাবজর্পশন স্পেকট্রাম বা হচ্ছে শোষণ বর্ণালী। শোষণ বর্ণালী এখানে একটুখানি বলে দিই, আমাদের শোষণ বর্ণালীটা ওখানে ডিসকাস করা নেই। শোষণ বর্ণালীটা ব্যাপারটা কি বলতো, আমি এখানে তোমাদের একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি। শোষণ বর্ণালীতে কিছু নয়, এরকম একটা হোয়াইট লাইট থেকে আলোক রশ্মি আসবে, আলোক রশ্মি এলো, ঠিক আছে, সাদা আলোক রশ্মি ধরো এলো, দিয়ে
ওটা হচ্ছে বর্ণালী বীক্ষণ যন্ত্রের মধ্য দিয়ে গেল, এই রশ্মিটা গেল, দিয়ে ও স্প্লিট করে, আচ্ছা সরি একটু গড়বড় হ্যাচ, এর ক্ষেত্রে কি হয়েছিল, ডিরেক্টলি লাইটটা গেল প্রিজমে অ্যাটাক করলো, মানে প্রিজমের মধ্যে দিয়ে যাওয়ার ফলে ওর হচ্ছে কালার গুলো স্প্লিট করে গেল। এর ক্ষেত্রে কিন্তু এইরকম হবে না, মানে কার ক্ষেত্রে, শোষণ বর্ণালীর ক্ষেত্রে। এর ক্ষেত্রে কি হবে, এরকম লাইটটা যাচ্ছে, লাইটটা পাস করার সময় অন্য কোনো গ্যাসীয় পদার্থ বা কোনো দ্রবণের মধ্য দিয়ে ওটা হচ্ছে পাস করবে, কোনো দ্রবণ হতে পারে বা গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে ওই লাইটটা হচ্ছে পাস করবে, দিয়ে তারপরে ওটা হচ্ছে প্রিজমের মধ্যে দিয়ে পাস করানো হবে। তাহলে তাই যদি হয় তাহলে সেখানে হচ্ছে তারপরে ওই কালারের ব্যান্ডটা পাবে। ব্যান্ড যেটা পাবে সেই ব্যান্ডের একটা কিন্তু ক্যারেক্টারিস্টিক ফিচার্স থাকবে, কি ধরো এরকম কালার রয়েছে, এটা কালার রয়েছে, এই কালার, এই কালার, এরকম করে কালার গুলো রয়েছে, কিন্তু এইখানে এই দ্রবণ এই যে দ্রবণটা যেটা এখানে মাঝখানে রাখা হয়েছে, এই দ্রবণটা এই আলোক রশ্মি থেকে যে কালারটাকে শোষণ করে নেবে, ধরো সাপোজ এখানে রেডটাকে শোষণ করেছে, ধরে নাও এই এর ভেতরে রেড, ভায়োলেট, ব্লু, গ্রিন এগুলো ছিল, রেডটাকে শোষণ করে নিয়েছে, তাহলে এই পটিতে তুমি কি রেডটাকে পাবে না, রেডটাকে পাবে না। বা যদি হলুদটা শোষণ করে নেয়, এই দ্রবণটা যদি হলুদ কালারটা এর মধ্যে থেকে শোষণ করে নেয়, স্বাভাবিক কথা, ধরো ভিবজিওর পুরোটা রয়েছে, এরকম বেনিয়া সহকলা সবগুলো কালার রয়েছে, যদি এখান থেকে যদি ইয়েলোটা, এই দ্রবণ বা গ্যাসীয় পদার্থ যদি এই লাইটের ইয়েলো রিজিয়নটাকে যদি শোষণ করে নেয়, তাহলে তুমি এই কালার ব্যান্ডে ইয়েলোটাকে কি পাবে, ইয়েলোটাকে পাবে না। তাহলে বেসিক্যালি একই জিনিস, শুধু এইখানে মাঝপথে একটা কি করে দেওয়া হয়েছে, একটা দ্রবণ বা হচ্ছে একটা গ্যাসীয় পদার্থ রেখে দেওয়া হয়েছে, এবং সেই গ্যাসীয় পদার্থ বা দ্রবণটা হচ্ছে একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে ওরা শোষণ করবে, ফলে যে বর্ণালীর যে পটিটা পাবে, কালার ব্যান্ডটা পাবে, সেখানে কিন্তু যে অঞ্চলটা হচ্ছে শোষিত হয়ে যাবে সেটা কিন্তু অনুপস্থিত থাকবে, সেটা কালো হিসাবে দেখা যাবে। তো সেটাকে বলা হচ্ছে মানে যে বর্ণালীটা পেলে সেটাকে বলা হচ্ছে শোষণ বর্ণালী। এইটা যেটা, এটা হচ্ছে শোষণ বর্ণালী বা অ্যাবজর্পশন স্পেকট্রাম আর কি, এটা হচ্ছে শোষণ বর্ণালী, এটা হচ্ছে শোষণ বর্ণালী, ঠিক আছে, বা অ্যাবজর্পশন স্পেকট্রাম। ব্যাপারটা বুঝতে পেরেছো? তো এই ছিল আমাদের স্পেকট্রামের বেসিক কনসেপ্ট, জাস্ট হালকা করে আমি তোমাদের জাস্ট বলে দিলাম। তোমাদের সিলেবাসে শুরু হয়েছে কিন্তু এই হাইড্রোজেনের মানে বোর্ড থেকে তো শুরু হয়েছে, আমরা কিন্তু এই জিনিসগুলো না পড়লে কিন্তু ভালো করে আমরা পরে বুঝতে পারবো না। এরপরে আমরা ডিরেক্টলি স্পেশালি আমরা হাইড্রোজেনের বর্ণালী নিয়ে একটু ডিসকাস করব, ঠিক আছে, হাইড্রোজেনের বর্ণালী বা হাইড্রোজেনের রেখা বর্ণালী। হাইড্রোজেনের রেখা বর্ণালী এক্ষুনি আমরা বলেছিলাম না যে হাইড্রোজেনের রেখা বর্ণালী কিভাবে তৈরি হবে, হাইড্রোজেনকে তাহলে স্বল্প চাপে রেখে তাকে উদ্দীপিত করা হবে ইলেকট্রিক ফিল্ড দিয়ে, দিয়ে উদ্দীপিত করে ওইখান থেকে যে তড়িৎচুম্বকীয় বিকিরণ আসবে সেইটাকে আমরা কি করব, স্পেকট্রোমিটার যন্ত্রের মধ্য দিয়ে পাঠাবো, দিয়ে পাঠিয়ে ওই স্পেকট্রোমিটার যন্ত্রের মধ্য দিয়ে পাঠানোর পরে ওই ফটোগ্রাফিক প্লেটে কি হবে, একটা কালারের বডি পাবো, ঠিক আছে, যেটাকে আমরা কি বলবো, হাইড্রোজেনের রেখা বর্ণালী। তো এখানে ওটাই বলা হয়েছে যে হাইড্রোজেনের রেখা বর্ণালী তড়িৎমোক্ষম নলে স্বল্প চাপে বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাস নিয়ে উচ্চ তড়িৎ বিভবে তড়িৎমোক্ষম ঘটালে হাইড্রোজেন পরমাণু উদ্দীপিত হয়ে শক্তি বিকিরণ করে, এই শক্তি আমরা কি করব, বর্ণালী বীক্ষণ যন্ত্র দিয়ে পাঠাবো, তাহলে দিয়ে আমরা স্পেকট্রামটা পাই আর কি। নির্গত বিকিরণকে বর্ণালী বীক্ষণ যন্ত্রে, এই যে বর্ণালী বীক্ষণ যন্ত্রে রাখা প্রিজমের মধ্য দিয়ে চালনা করলে ওই বিকিরণ বিশ্লিষ্ট হয়ে যে বর্ণালী উৎপন্ন করে সেটি সাদা আলোর মতো সৃষ্ট বর্ণালীর মতো নিরবিচ্ছিন্ন হয় না, অর্থাৎ এটা হচ্ছে বিচ্ছিন্ন বর্ণালী হয়, অর্থাৎ ডিসকন্টিনিউয়াস হয়। এক্ষেত্রে প্রাপ্ত বর্ণালীতে বিচ্ছিন্নভাবে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট এবং পরস্পর সমান্তরাল বহু সংখ্যক আলোক রেখার সৃষ্টি হয়। তাহলে এর বর্ণালীটা দেখতে কেমন হয়, যে একটা মানে নির্দিষ্ট গ্যাপে কিন্তু প্রাপ্ত বিচ্ছিন্ন মানে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের কিন্তু পরস্পর সমান্তরাল বহু আলোক রেখার সৃষ্টি হয়, যেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। সায়েন্টিস্ট ফার্স্ট, একজন সায়েন্টিস্ট, ওনার নাম হচ্ছে সায়েন্টিস্ট বামার। সায়েন্টিস্ট বামার ফার্স্ট হচ্ছে উনি দেখলেন যে হাইড্রোজেনের এই রেখা বর্ণালীতে কিছু জায়গা রয়েছে যেগুলো কিন্তু খালি চোখেও দেখা যায়, ঠিক আছে, যেটাকে বলা হয় হাইড্রোজেনের রেখা বর্ণালীর দৃশ্যমান সারি, ঠিক আছে, বা দৃশ্যমান অঞ্চল। তো এই আলোক রশ্মি পরস্পর থেকে অন্ধকার স্থান দ্বারা পৃথকীকৃত থাকে, অবভিয়াসলি এটা একটা রেখা বর্ণালী, হাইড্রোজেনের বর্ণালী রেখা বর্ণালী। তো অন্ধকার মাঝখানে হচ্ছে অন্ধকার অন্ধকার থাকবে, তার মাঝখানে মাঝখানে কালার গুলো থাকবে। তো সুতরাং এটা একটা রেখা বর্ণালী, এবং এই রেখা বর্ণালীর দৃশ্যমান অঞ্চল কিন্তু খালি চোখেও দেখা যায়। 1885-এ সায়েন্টিস্ট বামার ফার্স্ট হচ্ছে হাইড্রোজেনের রেখা বর্ণালীর দৃশ্যমান অঞ্চল আবিষ্কার করেন। এই দৃশ্যমান অঞ্চলটিকে এই জন্য পরে বলা হয় বামার সারি বা হচ্ছে
বামার সিরিজও বলা হয়। ঠিক আছে, তাহলে এই দৃশ্যমান সারিকে আমরা কি বলি? বামার সিরিজ বা হচ্ছে বামার সারি হিসাবে আমরা অভিহিত করি। তো এইটা হচ্ছে হাইড্রোজেনের রেখা বর্ণালীর, এখানে হচ্ছে দৃষ্টিগোচর অঞ্চলটা এখানে দেওয়া রয়েছে। বেসিক্যালি এখানে তোমাকে এখানে দেখানো হয়েছে যে চারটা লাইনের কথা, চারটা লাইনকে দেখানো হয়েছে হাইড্রোজেনের এই যে দৃশ্যমান সারি, এই চারটা লাইন কিন্তু খালি চোখেও দেখা যায়। একটা হচ্ছে রেড, একটার কালার হচ্ছে রেড, এই যে দেখো সমান্তরাল, পরস্পর সমান্তরাল না, এর সঙ্গে এটা তো সমান্তরাল, প্যারালাল, তো প্যারালাল প্যারালাল সমান্তরাল। তাহলে এটা লাল, এটা হচ্ছে নীলাভ সবুজ, এটা হচ্ছে নীল, এটা হচ্ছে বেগুনি। এই চারটা রিজিয়ন হচ্ছে দেখা যাচ্ছিল, এবং মাঝখানে মাঝখানে কিন্তু কালো কালো মানে অন্ধকার অঞ্চল ছিল, কালো অঞ্চল ছিল, মাঝখানে সেই কালার পটি দেখা গেছিল। তো এই রেড লাইনটাকে এইচ আলফা নাম দেওয়া হলো, তারপরে নীলাভ সবুজকে এইচ বিটা, আর এটা হচ্ছে নীলটাকে এইচ গামা, আর বেগুনটাকে এইচ ডেল্টা নাম দেওয়া হলো। আলফা, বিটা, গামা, ডেল্টা, এদের কালার গুলো একটু খেয়াল রাখবে। এইটা হচ্ছে দৃশ্যমান সারি। ঠিক আছে, তাহলে হাইড্রোজেনের বর্ণালীর দৃশ্যমান সারিটাকে তাহলে আমরা কি বলবো? বামার সারি বলবো। ঠিক আছে, মনে থাকবে। তাহলে হাইড্রোজেনের রেখা বর্ণালীর দৃশ্যমান সারিটা কে আবিষ্কার করেছিলেন? সায়েন্টিস্ট বামার, তাই না? তাহলে ওটাকে বামার সারি বলা হয়। তো এই হচ্ছে হাইড্রোজেনের রেখা বর্ণালী, এর সম্বন্ধে আমরা ডিটেল একটু ডিসকাশন করব। এই যে বামার সারি, যেটা আমরা 4 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছি, এই যে বামার সারি আবিষ্কার করে, এই বামার সারির যে এই যে রেখাগুলো, এদের হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু ক্যালকুলেশনের জন্য তিনি একটা ফর্মুলা দিয়েছিলেন। ফর্মুলাটা কিন্তু এর পরে পৃষ্ঠায় লেখা রয়েছে। এই যে রেখাগুলো, এই রেখাগুলোর এখানে নাম, আচ্ছা 5 নম্বর পয়েন্টে আমি পড়িয়ে দিই, তারপরে ডিসকাস করছি। বামার হাইড্রোজেনের রেখা বর্ণালী দৃষ্টিগোচর অঞ্চল বা হচ্ছে ভিজিবল রিজিয়নে লাল, নীলাভ সবুজ, নীল এবং হচ্ছে বেগুনি বর্ণের 4টি রেখার সন্ধান পান, এবং এই রেখাগুলোকে যথাক্রমে এইচ আলফা, এইচ বিটা, এইচ গামা এবং এইচ ডেল্টা নামে অভিহিত করেন। ঠিক আছে, যেটা আমরা অলরেডি ডিসকাস করে দিয়েছি। এবার এই যে বামারের যে এই যে রেখাগুলো, বামার আবিষ্কৃত যে রেখাগুলো, এদের কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য বের করানো যায়। তো তরঙ্গ দৈর্ঘ্যের জন্য বের করানোর জন্য একটা সূত্র দেওয়া হলো। বলছে বামার দেখান যে প্রতিটি রেখা তরঙ্গ সংখ্যাকে একটি সরল সমীকরণ দ্বারা প্রকাশ করা যায়, যেটা হচ্ছে নিউ বার। অ্যাকচুয়ালি নিউ বার এখানে চলে এসছে, নিউ বার এখানে হবে। তো একই জিনিস, নিউ বার ইকুয়ালস টু, এখানে লিখে দিচ্ছি নিউ বার ইকুয়ালস টু আর ইন্টু 1/2 স্কোয়ার মাইনাস 1/n স্কোয়ার। দেখা যাচ্ছে নিশ্চয়ই? দেখা যাচ্ছে তো তোমাদের? একটু বড় করে দিই। এটা হচ্ছে আমাদের সমীকরণ, যে 1 বাই, আচ্ছা ভেতরে ঢুকে গেছে গো, ওকে। কি হলো, কি হলো, কেন চলে যাচ্ছে উপরে? আচ্ছা, ওটা একটু গন্ডগোল হচ্ছে। যাই হোক, তোমরা বুঝতে পারছো যে এটা হচ্ছে নিউ বারের ইকুয়েশন। নিউ বার ইকুয়ালস টু আর ইন্টু 1/2 স্কোয়ার মাইনাস হচ্ছে 1/n স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের ফর্মুলেশন। এবার আমি তোমাদের এক্ষুনি বললাম না যে তরঙ্গ দৈর্ঘ্য বের করানোর জন্য একটা ফর্মুলা দেওয়া হলো, কিন্তু এখানে তো স্যার আপনি তো দিলেন যে নিউ বার ইকুয়ালস টু, মানে এটা তো তরঙ্গ সংখ্যা। বাবু এটা তুমি জানো, নিউ বার মানে হচ্ছে 1/λ। এবার যদি তুমি ল্যামডা এখান থেকে বের করতে চাও, তাহলে ল্যামডা সমান 1/নিউ বার করে দিলে তো তুমি এখান থেকে পেয়ে যাবে, তাই না? সুতরাং আমরা বলতে পারি যে এখানে তরঙ্গ সংখ্যাও বের করতে পারি, এবং তরঙ্গ দৈর্ঘ্যও কিন্তু এখান থেকে বের করানো যায় এই ফর্মুলেশনের মাধ্যমে। তাহলে এখানে এনটা কি? এন হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। এন এর মান কিন্তু 2 এর পর থেকে শুরু হবে, 3, 4, 5, 6 এরকম করে চলতে থাকবে। ফার্স্ট লাইনের জন্য যদি এইচ আলফা লাইনের জন্য যদি তরঙ্গ দৈর্ঘ্য বের করতে চাও বা তরঙ্গ সংখ্যা বের করতে চাও, তখন হচ্ছে এন এর মান তোমাকে কি বসাতে হবে? 3 বসাতে হবে। ঠিক আছে, যদি এইচ বিটার জন্য যদি বের করতে চাও, সেক্ষেত্রে এন এর মান হচ্ছে 4 বসাতে হবে। এরকম করে চলতে থাকবে। এইচ গামার জন্য এন এর মান হচ্ছে 5 বসাতে হবে। এগুলো উনিই বলেছিলেন, এটা কোনো এর এক্সপেরিমেন্টাল কোনো কিছু বলা হয়নি, কোনো প্রুফ দেওয়া হয়নি। বললেন যে তরঙ্গ দৈর্ঘ্য বের করানো বা তরঙ্গ সংখ্যা বের করানোর জন্য এই ফর্মুলাটাই তুমি ইউজ করো। ঠিক আছে, আমার এটা বলে চলে গেলেন। তো আর একটা জিনিস এখানে বলা হয়নি, সেটা হচ্ছে এই আরটা কি, আর একটা নতুন কনস্ট্যান্ট যেটাকে বলা হয় রিডবার্গ কনস্ট্যান্ট বা রিডবার্গ ধ্রুবকও বলা হয়। এই রিডবার্গ ধ্রুবকের মানটা এখানে লেখা রয়েছে, এটা কিন্তু তোমাদের লাগবে। এই রিডবার্গ ধ্রুবক যার মান হচ্ছে 1.09678 ইন্টু 10⁵ এটা 10⁵, বুঝতে পেরেছো? এটা 10⁵ কিন্তু এটা যেন না মিস্টেক করো, এটা টু দি পাওয়ার 10⁵, এটা 10⁵, ঠিক আছে? এটা 10⁵ মনে থাকে জানো। তাহলে 10⁵ সেন্টিমিটার ইনভার্স।
তো মিটারে যদি এটা করো তাহলে এইরকমও মনে রাখতে পারো 109678, ঠিক আছে, 109678 সেন্টিমিটার ইনভার্স, তাই তো? হ্যাঁ। তো এইটাও এইরকম ভাবেও মনে রাখতে পারো, 1 পয়েন্ট না লিখে এইটাও তুমি মনে রাখতে পারো, এটা হচ্ছে সেন্টিমিটার ইনভার্স। তো আর এন এর ভ্যালু তো এখানে বলে দেওয়া হয়েছে, এন এর ভ্যালু কি হবে, এন এর ভ্যালু হবে 3 4 5 6 অ্যান্ড সো অন। এখানে উল্লেখ করে দিয়েছে যে নিউ বার ইকুয়ালস টু 1/ল্যামডা, এটা গামা নয়, 1/ল্যামডা, নিউ বার ইকুয়ালস টু 1/ল্যামডা, যেখানে আচ্ছা এখানে ভালো করে লিখে দিই, না হলে তোমরা পিডিএফ দেখলে আবার কনফিউশনে পড়ে যাবে, ঠিক আছে। 1/ল্যামডা, নিউ বার ইকুয়ালস টু 1/ল্যামডা, 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 যেখানে নিউ হচ্ছে তরঙ্গ সংখ্যা, নিউ নয়, নিউ বার হচ্ছে এখানে তরঙ্গ সংখ্যা, নিউ বার, নিউ বার হচ্ছে এখানে তরঙ্গ সংখ্যা, এবং ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, আর এন এর মান 3 4 5 6 এগুলো সব লেখা রয়েছে আলফা বিটা। তাহলে এই যে এক্ষুনি বললাম এন এর মান তুমি 2 এর পর 3 বসিয়ে এইচ আলফা, তারপরে এইচ বিটা, এইচ গামা, এইচ ডেল্টা, এই লাইনগুলো পাওয়া যাবে, ঠিক আছে। তো এই লাইনগুলোকে এইচ আলফা লাইন একে বলা হবে বামার সারির ফার্স্ট লাইন, এইচ বিটা লাইন ওকে বলা হবে বামার সারির সেকেন্ড লাইন, হ্যাঁ। তারপরে হচ্ছে গামাকে বলা হবে থার্ড লাইন, আর হচ্ছে ডেল্টাকে বলা হবে ফোর্থ লাইন, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা লাইনগুলোকে বলবো, মানে যখন এইচ আলফা বলবো, এইচ আলফা বলতে আমরা বুঝবো যে বামার সারির হচ্ছে ফার্স্ট লাইন, এইচ বিটা মানে বামার সারির সেকেন্ড লাইন। তাহলে যদি এইচ আলফা যদি বলে যে বামার সারির তুমি সেকেন্ড লাইনের তরঙ্গ দৈর্ঘ্য বের করো, কি ফর্মুলা ইউজ করবে এবং কোনটা কি ভ্যালু ইউজ করবে? তাহলে বামার সারির সেকেন্ড লাইনের জন্য আহ এই ফর্মুলা ইউজ করবে, নিউ বার ইকুয়ালস টু আর ইন্টু 1/2 স্কোয়ার, সেকেন্ড লাইন, সেকেন্ড লাইন মানে এইচ আলফা, এইচ বিটা। তাহলে ফার্স্ট লাইনের জন্য এন এর ভ্যালু 3 বসাতে হয়, সেকেন্ড লাইনের জন্য 4 বসাবে, এন এর ভ্যালু দিলে হয়ে যাবে, ক্যালকুলেশন করতে হবে। আর তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হলে 1/ল্যামডা, মানে 1/নিউ করলে কিন্তু ল্যামডা ইকুয়ালস টু 1/নিউ বার না, তাহলে 1/নিউ বার করলেই তুমি অ্যান্সারটা পেয়ে যাবে, ঠিক আছে। যখন অঙ্ক আমরা করাবো তখন আমরা দেখবো, ঠিক। এরপরে 6 নম্বর একটা খুব গুরুত্বপূর্ণ আরেকটা পয়েন্ট বলেছে যে সায়েন্টিস্ট বামার তো উনি তো বলে দিয়ে চলে গেলেন যে এই ব্যাপার স্যাপার মোটামুটি শুধুমাত্র দৃশ্যমান, তিনি শুধুমাত্র দৃশ্যমান সারিটা আবিষ্কার করে দিয়ে চলে গেলেন। তিনি বললেন যে হাইড্রোজেনের রেখা বর্ণালীতে হচ্ছে আমাদের টোটাল 4টা এরকম লাইন আমরা দেখতে পাবো, যেগুলো হচ্ছে আমরা দৃশ্যমান অঞ্চলে দেখতে পাবো। এরপরে অন্যান্য সায়েন্টিস্টরা এলেন, দেখলেন যে আচ্ছা আরো তো অনেকগুলো লাইন আছে, তাহলে সেগুলো দেখি, সেগুলো আবিষ্কার করা যায় নাকি। ওনারা কিন্তু পরে এসে বামারের পরবর্তী সময়ে অন্যান্য সায়েন্টিস্টরা এসে কিন্তু ওর যে আরো যে অন্যান্য লাইনগুলো ছিল সেগুলো ওরা কিন্তু ইনভেন্ট করলেন, ওনারা হচ্ছে আবিষ্কার করলেন, ঠিক আছে। তাহলে বামার হচ্ছে ফার্স্ট, উনি হচ্ছে দৃশ্যমান অঞ্চল আবিষ্কার করেছিলেন, তারপরে পরপর হচ্ছে হাইড্রোজেনের বর্ণালীর যে আরো যে রেখাগুলো, আরো যে লাইনগুলো অন্যান্য সায়েন্টিস্টরা এসে ওনারা হচ্ছে আবিষ্কার করলেন, এবং ওনাদের নামকরণ অনুযায়ী, ওনাদের নাম অনুযায়ী কিন্তু ওই সকল সারিগুলোর নাম করা হয়েছে, ঠিক আছে। যেরকম বামার আবিষ্কার করেছিলেন বলে ওটাকে বামার সারি বলা হয়েছিল। তো কি কি সারি রয়েছে টোটাল হচ্ছে, আমরা এখানে কটা ফোন হামপ্রিস, আচ্ছা টোটাল 6টা সারি এখানে হবে। একটা হচ্ছে লিম্যান সারি, আর একটা বামার তো আমরা অলরেডি শিখেছি, তারপরে প্যাশন, তারপরে হচ্ছে ব্র্যাকেট, তারপর ফোন, তারপরে আরেকটা সারি ছিল সেটা হচ্ছে হামফ্রিস, হামফ্রিস, একটু লিখে নেবে, তোমাদের বইতে হয়তো দেখতে পেয়ে যাবে, এটা হচ্ছে হামফ্রিস সারি, ঠিক আছে। তো 1 2 3 4 5 6 টোটাল হচ্ছে 6টা, মানে বামারের পরে আরো 5টা সারি আবিষ্কার হলো, যেদেরকে কিন্তু এই ধরনের এই নামে নামকরণ করা হচ্ছে। তো এটা হচ্ছে অবলোহিত সারি, এটা তো দৃশ্যমান অঞ্চলে থাকবে, এটা অতিবেগুনি মানে ইউভি রিজিয়নে থাকবে, এটা হচ্ছে ইউভি রিজিয়নে থাকবে। যারা নিট আরে দেবে তোমরা এগুলো একটু দেখে রাখবে, ইম্পর্টেন্ট এগুলো, হ্যাঁ। তো লিমেন সারি হচ্ছে অতি বেগুনি সারিতে রয়েছে, অতি বেগুনি রিজিয়নে রয়েছে, ইউভি রিজিয়নে। বামার তো দৃশ্যমান, প্যাশন, এগুলো হচ্ছে আইআর রিজিয়নে রয়েছে, এগুলো সব। আর এগুলো হচ্ছে আইআর বা হচ্ছে অবলোহিত, আর এটা মনে হয় ফার ইনফ্রারেড, মানে অতি অবলোহিত মনে হচ্ছে, ফার ইনফ্রারেড, ঠিক আছে। তো আমাদের এখন টার্গেট হচ্ছে, দেখো শুধুমাত্র বামারের যে তরঙ্গ দৈর্ঘ্য বের করানোর জন্য আমরা কিন্তু একটা ফর্মুলা পেয়ে গেছি, সেটা কোনটা, এই যে নিউ বার ইকুয়ালস টু আর ইন্টু 1/n স্কোয়ার মাইনাস হচ্ছে 1/2 স্কোয়ার মাইনাস হচ্ছে 1/n স্কোয়ার, এটা একটা ফর্মুলা আমরা পেয়ে গেছি। এটা কার জন্য? বামারের জন্য। এন এর ভ্যালু 3 4 এরকম অবস্থা দিলে, কিন্তু স্যার এই যে লিম্যান, প্যাশন, ব্র্যাকেট, ফুন, হামফ্রিজ, এই যে সব লাইনগুলো যে আমরা পেয়েছি,
এই সকল লাইনগুলোর তরঙ্গ দৈর্ঘ্য আমরা কি করে বা তরঙ্গ সংখ্যা নিউবার আমরা কি করে বের করব? তার জন্য কি করা হলো, একটা জেনারেল হচ্ছে ইকুয়েশন আমরা হচ্ছে এখানে লিখবো। মানে ওনারা একটা সায়েন্টিস্টরা একটা জেনারেল ফর্মুলেশন দিলেন, ওই জেনারেল ফর্মুলেশনটাকে যদি তুমি ইউজ করো তাহলে কিন্তু তুমি সকল এই যে লিম্যান, পামার, প্যাসেন, ব্যাকেট, পুন, হামফ্রিজ সকল লাইনগুলো কিন্তু তুমি ফার্স্ট তরঙ্গ দৈর্ঘ্য, সেকেন্ড লাইন, থার্ড মানে সেকেন্ড ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন সবার তরঙ্গ দৈর্ঘ্য তুমি ক্যালকুলেট করতে পারবে। ঠিক আছে, তাহলে শুধুমাত্র বামার চাই না, আমরা সকল যে সারিগুলো রয়েছে সকল সারিগুলোর আমরা কি চাই, আমরা তরঙ্গ দৈর্ঘ্য বের করার সূত্র চাই। ঠিক আছে, তাহলে এবার ক্লিয়ার ব্যাপারটা। প্রথম বামার এসে এই এই সারিগুলো আবিষ্কার করেছিলেন, চারটা সারি, দৃশ্যমান সারিতে চারটা কালার আবিষ্কার করেছেন। তারপরে লিম্যান, প্যাশন, ব্র্যাকেট, পুন ওনারা এসে কিন্তু আর যে অন্য লাইনগুলো ছিল ওগুলো সম্বন্ধে ওনারা হচ্ছে আইডিয়া দিলেন এবং হচ্ছে তাদের তরঙ্গ দৈর্ঘ্য বের করার একটা হচ্ছে ইন জেনারেল ইকুয়েশন দাঁড় করানো হলো। ঠিক আছে, তো সেই ইন জেনারেল ইকুয়েশনটা কি? ইন জেনারেল ইকুয়েশনটা আমি এখানে লিখছি। ইন জেনারেল ইকুয়েশনটা হচ্ছে এইটা, নিউ বার ইকুয়ালস টু হচ্ছে আর ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস হচ্ছে 1/n2 স্কোয়ার। ঠিক আছে, 1/n1 স্কোয়ার মাইনাস হচ্ছে 1/n2 স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ইন জেনারেল ইকুয়েশন। ঠিক আছে, এবার এই ইন জেনারেল ইকুয়েশনটাকে কিভাবে ইউজ করে অন্যান্য লিম্যান, বামার, প্যাসেন, ব্র্যাকেট এই সকল আমরা সারির লাইনগুলো আমরা তরঙ্গ দৈর্ঘ্য বের করব সেগুলো আমরা শিখবো। দেখো ফর্মুলা তো একটাই আমাদের, তাহলে টার্গেট হচ্ছে n1 আর n2 ভ্যালু, যে আর এর মানও আমরা জানি 109678 সেন্টিমিটার ইনভার্স, এটা তো আমরা জানি। তাহলে n1 আর n2 এর ভ্যালুটা আমাদের শুধু জানতে হবে। তোমাদের আমি শিখিয়ে দিচ্ছি সুন্দর করে। n1 এর যে ভ্যালু হবে তুমি আগে পরপর সিকোয়েন্স অনুযায়ী মুখস্থ করে নাও। তাহলে প্রথমে হচ্ছে লিম্যান, তারপরে হচ্ছে বামার, তারপর হচ্ছে প্যাশন, তারপর হচ্ছে ব্র্যাকেট, তারপর হচ্ছে ফুন্ড, তারপরে হচ্ছে হামফ্রিজ। ঠিক আছে, এই সকল সারিগুলো রয়েছে। এবার তুমি এই রকম করে দাগটা টেনে দিলাম। তাহলে এইগুলো হচ্ছে লিম্যানের ধরো একটা, দুটো, তিনটে, ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন, ফোর্থ লাইন। বামারের 1 2 3 4টা লাইন, প্যাশনের 1 2 3 4টা লাইন। আমি 4টা করে লিখছি আর কি, 4টা ফুন্ড, 4টা হামফ্রিজের হয়তো আমি 4টা লিখে দিলাম। ঠিক আছে, এরকম করে 3 4টা করে আমি হচ্ছে লাইন দিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার লিম্যানের ক্ষেত্রে n1 এর ভ্যালুটা কি হবে? n1 এর ভ্যালুটা দেখে নেবে। n1 এর ভ্যালুটা হচ্ছে সবার জন্য ফিক্স। লিম্যানের জন্য হচ্ছে 1 হবে, বামারের জন্য 2, এর জন্য 3, এর জন্য 4, এর জন্য 5, এর জন্য হচ্ছে 6। n1 নিয়ে তোমার কোনো চিন্তা নেই। বাকি রইলো আমাদের হারাধনের n2 ভ্যালু। n2 ভ্যালুটা আমরা কি করে পাবো? n2 ভ্যালুটা ধরো এটা সাপোজ হচ্ছে ফার্স্ট লাইন। ঠিক আছে, ফার্স্ট লাইনের জন্য লিম্যানের জন্য দেখো n1 এর ভ্যালু তো এখানে ফিক্স, n1 ইকুয়ালস টু 1, তাহলে তার ভ্যালুটা শুরু হবে তারপর থেকে, অর্থাৎ ফার্স্ট লাইনের জন্য n2 এর ভ্যালু হচ্ছে 2 হবে, এটা হচ্ছে ফার্স্ট লাইনের জন্য। সেকেন্ড লাইনের জন্য 3 হবে, তারপরের জন্য 4 হবে, তারপর লাইনের জন্য 5 হবে, তারপরের লাইনের জন্য 6 হবে। অর্থাৎ ফার্স্ট লাইনের জন্য এটা n2 এর ভ্যালু হচ্ছে আমরা এইটা বসাবো, n2 সরি হ্যাঁ n2 এর ভ্যালু হচ্ছে ফার্স্ট লাইনের জন্য 2 বসাবো, তাহলে এটা হচ্ছে ফার্স্ট লাইনের জন্য। ঠিক আছে, এইটা ভ্যালু কখন বসাবো? সেকেন্ড লাইনের জন্য, এটা হচ্ছে সেকেন্ড লাইনের জন্য, এটা হচ্ছে সেকেন্ড লাইনের জন্য। এইটা কখন বসাবো? এটা হচ্ছে থার্ড লাইনের জন্য। ক্লিয়ার? তাহলে যেটা n1 এর ভ্যালু তারপর থেকে একটার পর থেকে শুরু করতে হবে। ঠিক আছে, তাহলে যদি তোমাকে এরকম বলে লিম্যানের থার্ড লাইনের ক্ষেত্রে তুমি তরঙ্গ দৈর্ঘ্য বের করো মানে তরঙ্গ সংখ্যা, তাহলে এই ফর্মুলা লিখবে। তাহলে লিম্যানের জন্য তুমি তো n1 এর ভ্যালু তো ফিক্স, কারণ স্যার লিম্যানের জন্য 1 হয়, এটা তো সিকোয়েন্স অনুযায়ী পরপর চলবে। ওই জন্য একটা ট্রিক দেই n1 এর ভ্যালু মুখস্থ করার জন্য, লিপ বাম পাশের ব্র্যাকেটে ফুটো হয়ে হারিয়ে গেছে, এরকম করে বলে দেবে। লিপ বাম পাশের ব্র্যাকেটে ফুটো হয়ে হারিয়ে গেছে। ঠিক আছে, ফুন্ড আর হামফ্রিজ আমার মনে থাকে না তাই ফুটো হয়ে হারিয়ে গেছে। ঠিক আছে, তাহলে লিপ হচ্ছে প্রথমে লিপ হচ্ছে লিম্যান, বাম হচ্ছে বামার, প্যাশন পাশের হচ্ছে প্যাশন 3, n1 এর ভ্যালু 3, ব্র্যাকেট হচ্ছে 4, মানে তুমি বাকেট বলছি এখানে, লিপ বাম পাশের বাকেটে ফুটো হয়ে হারিয়ে গেছে। ফুটো মানে হচ্ছে ফুন্ড 5 আর হামফ্রিজ হারিয়ে গেছে হচ্ছে 6।
ঠিক আছে, এগুলো হচ্ছে এন ওয়ান এর ভ্যালু। এন ওয়ান ভ্যালু মুখস্থ রাখতে হলে তোমাকে সিকোয়েন্স মনে রাখতে হবে। এন টুর ভ্যালু ধরো, তাহলে তোমাকে লিম্যানের কত নম্বর লাইন বলেছিলাম, 3 নম্বর লাইন বের করতে বলেছিলাম। 3 নম্বর লাইনে তরঙ্গ দৈর্ঘ্য 3 নম্বর লাইন মানে এন ওয়ান এর ভ্যালু তো 1 ফিক্স, এন ওয়ান এর ভ্যালু তো 1 ফিক্স। 3 নম্বর লাইনের জন্য এন টুর ভ্যালু কি হবে, এন ওয়ান প্লাস হচ্ছে তুমি 3 নম্বর লাইনের জন্য 3 বসিয়ে দাও, দেখবে চলে আসবে, অর্থাৎ 4 হবে এর ক্ষেত্রে। কেন কেন 4 হলো আমি ট্রিকটা এক্ষুনি দিচ্ছি। ফার্স্ট লাইনের জন্য এন ওয়ান এর ভ্যালু, এর তো শুরু হয়েছে এন ওয়ান থেকে, তাহলে সেকেন্ড লাইনের জন্য কি হবে 2 থেকে, সরি এন ওয়ান এর ভ্যালু তো 1 লিমেনের জন্য, এটা বসিয়ে দিচ্ছি, এইটার ভ্যালুটা দরকার, তাহলে এখানে নিশ্চয়ই 1 বসাতে পারবো না, কারণ 1 বসালে তো 0 হয়ে যাবে। তাহলে এটা 2 থেকে শুরু হবে, তাহলে 2 ভ্যালুটা ফার্স্ট লাইনের জন্য, 3টা বসাবো সেকেন্ড লাইনের জন্য, 4টা বসাবো থার্ড লাইনের জন্য। তাহলে 4 বসালাম, 4টা এলো কিভাবে বলো তো, 4টা এলো দেখো, একটা খেয়াল করে দেখো, এন ওয়ান এর যা ভ্যালু, এন ওয়ান এর যা ভ্যালু প্লাস যত নম্বর লাইন বললাম সেটা যোগ করে দিলে চলে এলো। দেখো কত নম্বর লাইনের কথা বলছিলাম, 3 নম্বর, মানে থার্ড লাইনের কথা বলেছিলাম, তাহলে এন ওয়ান প্লাস থ্রি করতে হচ্ছে তো 4 চলে এলো, তাই না? তো এন ওয়ান প্লাস থ্রি করতে তো চলে এলো। যদি তোমাকে বলতো ফার্স্ট লাইনের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য বের করো, ফার্স্ট লাইনের জন্য এন ওয়ান এর ভ্যালু তো 1 ফিক্স সবসময়ের জন্য, তাহলে সেকেন্ড লাইন ফার্স্ট লাইনের জন্য এন টুর ভ্যালু কি হবে, এন ওয়ান প্লাস যত নম্বর লাইন, কত নম্বর লাইন 1 নম্বর লাইন বলেছে, তাহলে এন ওয়ান প্লাস হচ্ছে যত নম্বর লাইন, মানে কত নম্বর লাইন বলেছে আমাদের ফার্স্ট লাইন, তাহলে এন ওয়ান প্লাস ওয়ান মানে হচ্ছে 1 প্লাস 1 মানে হচ্ছে 2 হবে। ক্লিয়ার একদম? আরো দু একটা এক্সাম্পল করাই দিলে বুঝতে পারবে। বামারের ক্ষেত্রে তাহলে ফার্স্ট লাইনের জন্য শুরু হবে কত, এ তো বামারের জন্য এন ওয়ান এর ভ্যালু তো 2 ফিক্স, তাহলে এর শুরু হবে তাহলে 3 থেকে, 3 তারপর হচ্ছে 4 তারপর হচ্ছে 5 তারপর হচ্ছে 6 এরকম করে চলতে থাকবে। তাহলে এইটার জন্য হচ্ছে ফার্স্ট লাইন, এটা হচ্ছে ফার্স্ট লাইন, এটা হচ্ছে সেকেন্ড লাইনের জন্য, এটা হচ্ছে থার্ড লাইনের জন্য, এটা হচ্ছে থার্ড লাইনের জন্য, এটা হচ্ছে থার্ড লাইনের জন্য, এটা হচ্ছে ফোর্থ লাইনের জন্য, কি এটা হচ্ছে ফোর্থ লাইনের জন্য। এবার দেখো তুমি একটু খেয়াল করে দেখো এখানে, যে এখানে খেয়াল করে দেখো, তুমি যদি ফার্স্ট লাইনের ক্ষেত্রে যদি বলো, ফার্স্ট লাইনের ক্ষেত্রে এন ওয়ান এর মান কত ছিল, এন ওয়ান এর মানে এ তো এন ওয়ান ফিক্স সবসময়, এন ওয়ান হচ্ছে 2, তাহলে এন ওয়ান প্লাস আমি বলেছিলাম যত নম্বর লাইন, তাহলে ফার্স্ট লাইনের কথা বলছো, তাহলে এন ওয়ান প্লাস হচ্ছে ফার্স্ট লাইন মানে যত নম্বর লাইন মানে 1, তাহলে এন ওয়ান মানে 2 প্লাস 1 মানে হচ্ছে 3, তাহলে দেখো এই ফার্স্ট লাইনের জন্য 3 চলে এসছে। ঠিক আছে, যদি তুমি বলতে বামারের থার্ড লাইনের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে চাই, তাহলে থার্ড লাইনের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য কি হবে, এন ওয়ান তো ফিক্স, এইটা বসিয়ে দিলে, এন টুর ভ্যালুটা কি হবে, থার্ড লাইন মানে এন ওয়ান প্লাস যত নম্বর লাইন থার্ড, তাহলে এন ওয়ান হচ্ছে 2 প্লাস হচ্ছে 3 নম্বর লাইন মানে এন ওয়ান প্লাস হচ্ছে 3 করতে হবে, মানে 2 প্লাস 3 মানে 5 হবে এক্ষেত্রে। বুঝতে পেরেছো? তাহলে এন ওয়ান প্লাস যত নম্বর লাইন, থার্ড লাইন মানে 1 2 3, এই যে এন এর ভ্যালু হচ্ছে 5 হচ্ছে এখানে। ওটা বুঝতে পেরেছো? তাহলে দেখো, আমরা সেই যে ইম্পেরিক্যাল ফর্মুলা যেটা বামার দিয়েছিলেন না, যে তোমাদের ওই এন ওয়ান এর মানটা কি হবে, কার ক্ষেত্রে কত হবে, এন ওয়ান এর মানটা তিনি দিয়েছিলেন না, এন ওয়ান এর মান কোথায় দেওয়া হয়েছিল, এন ওয়ান এর মান এই যে, এন ওয়ান এর মান 3 4 5 6, কার জন্য কোনটা দেওয়া হয়েছিল, কার জন্য কোনটা দেওয়া হয়েছিল, ফার্স্ট লাইনের জন্য 3 থেকে শুরু হয়েছিল, ফার্স্ট লাইনের জন্য 3 থেকে, তারপরে 4 লাইন, তারপর সেকেন্ড লাইনের জন্য 4, থার্ড লাইনের জন্য 5 এরকম দেওয়া হয়েছিল, তারপরে লাইনের জন্য 6 দেওয়া হয়েছিল। দেখো এর সঙ্গেও কিন্তু মিলে গেছে, সেখানে তিনি জানতেনই না যে এরকম কোনো একটা ফর্মুলা আসবে, কিন্তু তিনি যেটা দিয়েছেন সেটাই কিন্তু এর সঙ্গে মিলে গেল, তাই না? সেখানেও তো ফার্স্ট লাইনের জন্য এন এর ভ্যালু, সেখানে এন ওয়ান এন টু বলেনি, সেখানে এন ওয়ান এর ভ্যালু তিনি আগে বলে দিয়েছিলেন যে সেখানে 2 বসাতে হবে। এখানেও তো আমাদের এই সূত্র অনুযায়ীও তো 2 বসছে, এখানে সূত্র অনুযায়ীও আমাদের তো 2 বসছে, তাই না? তাহলে ফার্স্ট লাইনের জন্য 2, সেকেন্ড লাইনের জন্য আমরা ফার্স্ট লাইনের জন্য 3, সেকেন্ড লাইনের জন্য 4 এরকম করে ইউজ করব। ক্লিয়ার? তো এটা হলো আমাদের বামারের জন্য। আর প্যাশনের জন্য এটা হচ্ছে তোমার কি হবে, ফার্স্ট লাইনের জন্য 3 3 তো প্যাশন, হ্যাঁ প্যাশনের জন্য এন ওয়ান এর ভ্যালু তো 3 এখানে, তাহলে নিশ্চয়ই 4 থেকে শুরু হবে, 4 5 6 7, এগুলো এগুলো হচ্ছে এন টুর ভ্যালু। তাহলে ফার্স্ট লাইন যদি বলি, তাহলে এন ওয়ান প্লাস যত নম্বর লাইন, এন ওয়ান মানে এখানে 3 প্লাস 1 নম্বর লাইন বলেছি, তাহলে 3 প্লাস 1 হচ্ছে 4, তাহলে 4 বসছে এন ওয়ান এর জন্য, মানে ফার্স্ট লাইনের জন্য। সেকেন্ড লাইনের জন্য কি হবে, এন ওয়ান প্লাস হচ্ছে 2, সেকেন্ড লাইন 2 নম্বর লাইন, তাহলে এন ওয়ান এর মান 3, 3 প্লাস হচ্ছে 2 মানে 5 চলে এসছে। বুঝতে পেরেছো? এইভাবে ব্র্যাকেটের ক্ষেত্রেও সেই একই রকম ভাবে, অর্থাৎ পুরো ব্যাপারটা যদি আমি সাম আপ করে দিই, তাহলে তোমাদের এইটা দাঁড়াচ্ছে যে এন ওয়ান এর ভ্যালুস আর ফিক্স,
N1 ভ্যালু লিম্যান বামার প্যাসেন ব্র্যাকেট ফুন্ড হামফ্রিজ এরকম করে 1 2 3 করে চলে যাবে। N2 এর ভ্যালুটা হবে N1 প্লাস যত নম্বর লাইন বলবে এইটাই লিখে রাখবে আর কি। N2 এর ভ্যালুটা কি হবে, N2 ইকুয়ালস টু N1 প্লাস যত নম্বর লাইন বলবে। এইটা হচ্ছে তোমার মুখস্থ থাকলে তোমার আর কোনো অসুবিধাও থাকবে না। এটাই ক্লিয়ার? তো এই যে জিনিসটা এটা এলো কোত্থেকে বলতো, আমি একটু তোমাদের ব্রিফলি একটু বলে দিই। ফার্স্টে দেখা যাচ্ছিল লাইনগুলো এই রকম ভাবে ছিল, অ্যাকচুয়ালি এই রকম দাগগুলো দেখা যাচ্ছিল বর্ণালীতে, এই রকম দাগগুলো ছিল, এই রকম দাগগুলো ছিল, ঠিক আছে, এই রকম দাগগুলো ছিল। এবার এই দাগগুলোকে তখন তো বোঝা যাচ্ছিল না যে এখানে অ্যাকচুয়ালি কি রয়েছে। এই যে গাঢ় করা যে এই যে লাইন মানে এই যে কালার যে ছিল, ঠিক আছে, এইগুলো অ্যাকচুয়ালি ভেঙে দিতে, জুম করে দিতে, মোবাইলে জুম করে দেওয়া হয় যেরকম, এগুলো জুম করে দিতে জুম করে দেওয়া হয়েছে আর কি। ভাবো জুম করে দেওয়া হয়েছে, এটাকে জুম করে দেওয়া হয়েছে, ভাবো এটাকে হচ্ছে জুম করে দেওয়া হয়েছে। জুম করে দিতে আমরা হচ্ছে এই জিনিসটা পেলাম, এই জুম করে দিতে এই জিনিসটা আমরা পেয়েছি। মানে এর ভেতরে অ্যাকচুয়ালি কি ছিল, এই রকম দাগগুলো আছে আর কি, এই যে দাগগুলো 1 2 3 4, এর ভিতরে অ্যাকচুয়ালি কি রয়েছে, এই দাগগুলো রয়েছে, যেটা কিন্তু এখানে বোঝা যাচ্ছিল না। এর ভেতরে এরকম দাগ রয়েছে, এই দাগগুলো রয়েছে, এর ভেতরে এই দাগগুলো রয়েছে, এটা আমরা এখান থেকে বুঝতে পারলাম। ক্লিয়ার? এবার ক্লিয়ার হয়েছে? তাহলে লিমেন বামার পাসেন ব্যাকেট ফুন্ড হামফ্রিজ লিপ বাম পাশের প্যাকেটে হারিয়ে কি লিপ বাম পাশের প্যাকেটে হারিয়ে না লিপ বাম লিপ বাম লিমেন বামার প্যাসেন ব্যাকেট ফুন্ড হামফ্রিজ, তাহলে লিপ বাম পাশের প্যাকেটে ফুটো হয়ে হারিয়ে গেছে, ঠিক আছে, এরকম করে খেয়াল রাখবে। তো এখানে পুরো জিনিসটা এখানে সাম আপ করে দেওয়া রয়েছে। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরে গেছো যে কিভাবে এটা করা হয়েছে। আর বলার অপেক্ষা রাখে না, লিমেন বামার প্যাসেন ব্যাকেট ফুন্ড তারপরে হচ্ছে হামফ্রিজ। তো নিউ বারের ইকুয়েশন দেওয়া রয়েছে, নিউ বার থেকে তুমি ল্যামডাতে চলে আসবে 1/λ, তাহলে ল্যামডার জন্য তোমাকে নিউ বারটা 1 বাই করে দিলে চলে আসবে, ঠিক আছে। এখানে এন এর ভ্যালু সব দেওয়া রয়েছে। N1 এর ভ্যালু দেখো ফিক্স করে দেওয়া রয়েছে। N1 এর ভ্যালু কি হবে, লিমেনের জন্য 1, দেখো 1 করেছে, বামারের জন্য 2 করেছে, প্যাসেনের জন্য 3, হ্যাঁ, এর জন্য 4, এর জন্য 5, এর জন্য হচ্ছে 6 করেছে। এবার ফার্স্ট লাইনের জন্য N2 আর এখানে লিখে নি, ফার্স্ট লাইনের জন্য কি হবে, ফার্স্ট লাইনের জন্য হচ্ছে এখানে 2 বসবে, সেকেন্ড লাইন এটা হচ্ছে ফার্স্ট লাইনের জন্য, এটা হচ্ছে ফার্স্ট লাইনের জন্য, এটা হচ্ছে সেকেন্ড লাইনের জন্য, এরকম করে রয়েছে আর কি। এর ক্ষেত্রে ফার্স্ট লাইন তো দেখো সব N1 প্লাস যত নম্বর লাইন সেরকম করলেই হয়ে যাবে। আচ্ছা, কে কোথায় রয়েছে এটা একটু তোমাদের কম্পিটিটিভ এক্সামে লাগবে। লিমেন সারি রয়েছে অতিবেগুনি রিজিয়নে, বামার সারি রয়েছে দৃশ্যমান বা ভিজিবল রিজিয়নে, এগুলো তো অবলোহিত, এটা অবলোহিত ইনফ্রারেড, এটা অতি অবলোহিত, অতি অবলোহিত, অতি ফার ইনফ্রারেডে এই তিনটা রয়েছে। সেখানে মনে হয় কিছু অন্য কিছু ছিল মনে হয়, এই যে শুরুর দিকে আমরা যে করেছিলাম এখানে অতিবেগুনি রশ্মি দৃশ্যমান এগুলো হচ্ছে অবলোহিত বলেছিল, কিন্তু এখানে কি সেটাই বললো অবলোহিত? হ্যাঁ, তিনটা অবলোহিত বলছিল, অবলোহিত, কিন্তু নিচের তিনটা হচ্ছে অতি অবলোহিত, ঠিক আছে। তো এইটার থেকে তোমরা নোট করবে, সেটা থেকে করবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে হয়ে গেল, সুন্দর। আহ এখানে মনে হয়, হ্যাঁ, হাইড্রোজেনের এখানে আর কি বলেছে, সুতরাং হাইড্রোজেন পরমাণু বিভিন্ন সারির রেখা বর্ণালীর ক্ষেত্রে প্রযোজ্য সাধারণ সমীকরণটি হচ্ছে এইটা, হাইড্রোজেনের রেখা বর্ণালী, এই যে N1 + N2, এটা আমরা এতক্ষণ ডিসকাস করছিলাম। প্রান্তীয় রেখা, এটাও খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, খুব ইম্পর্টেন্ট, একটুও মানে একটু ইম্পর্টেন্ট না, অনেকটাই ইম্পর্টেন্ট জিনিস। প্রান্তীয় রেখা বা লিমিটিং লাইন কি করে পাবে? লিমিটিং লাইন বলতে আমরা এটা বোঝাচ্ছি যে তোমাকে বললো বামার এলিমেন্ট সারির একদম সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের মানে বা তরঙ্গ দৈর্ঘ্য বের করবে, বা হচ্ছে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য বের করবে, তার জন্য মানে সর্বোচ্চ সর্বনিম্ন বলা ঠিক হবে না, হর্ষতম দীর্ঘতম বলা ঠিক হবে। হর্ষতম দীর্ঘতম মানে শর্টেস্ট লংগেস্ট আর কি। হর্ষতম মানে শর্টেস্ট, তরঙ্গ দৈর্ঘ্যকে ছোট বড় বলতে নেই, ছোট বড় তো ওগুলো তো সাইজ ডিফাইন করে, তাই না? তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা কি বলবো, তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা বলবো যে শর্টেস্ট নাকি হচ্ছে লংগেস্ট, শর্টেস্ট নাকি লংগেস্ট, লেন্থ, শর্টেস্ট হর্ষতম, লংগেস্ট মানে দীর্ঘতম, ঠিক আছে। সাইজ মানে বিগ স্মল বলা ঠিক হবে না এর ক্ষেত্রে। তাহলে যদি তোমাকে এরকম বলে লিমেন সারির হর্ষতম বা শর্টেস্ট লাইন তরঙ্গ দৈর্ঘ্য বের করো, বা হচ্ছে লিমেন সারির বা বামার সারির লংগেস্ট তরঙ্গ দৈর্ঘ্য বের করো, তখন তোমরা কি ভ্যালুটা বসাবে, ওই ইকুয়েশনে তোমাকে ভ্যালুটা দেখো।
লিম্যান বলে দিয়েছে মানে n1 এর ভ্যালু ফিক্স, বা বামার বলে দিয়েছে মানে n1 এর ভ্যালু ফিক্স, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই, লিপবাম বা ফার্স্ট ব্র্যাকেটে ওতে দিয়ে চলে যাবে। কিন্তু এই শর্টেস্ট এর ক্ষেত্রে নাকি শর্টেস্ট আর লংগেস্ট এর ক্ষেত্রে এই n2 এর ভ্যালুটা কত বসাবে, ঠিক আছে, এইটা কিন্তু আমাদের জানতে হবে। তোমাদের শুধু একটা জিনিস তোমাদের খেয়াল রাখতে বলবো, সেটা হচ্ছে যে দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য যখন লংগেস্ট তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ম্যাক্স যখন বের করবে, তখন বলছে 2 নম্বর সমীকরণে, মানে এই যে সমীকরণে ক্ষেত্রে n2 এর সর্বনিম্ন মান বসাতে হবে, অর্থাৎ n2 এর মান তোমাকে হচ্ছে এখানে হচ্ছে একদম লোয়েস্ট ভ্যালুটা বসাতে হবে। n1 এর মান ভ্যালু যদি 2 থেকে শুরু হয় তাহলে এটাতে 3 বসাতে হবে। কখন? যখন হচ্ছে তুমি লংগেস্ট তরঙ্গ দৈর্ঘ্য বের করবে, অর্থাৎ ল্যামডা ম্যাক্স বের করবে। তাহলে ল্যামডা ম্যাক্সিমাম যখন বের করতে চাইবে, তখন n2 এর ভ্যালু হচ্ছে মিনিমাম ভ্যালুটা, n2 এর মিনিমাম ভ্যালু বসাবে, ঠিক আছে, এটা হচ্ছে ল্যামডা ম্যাক্স এর জন্য। আর যখন তুমি ল্যামডা মিনিমাম বের করবে, হর্ষতম তরঙ্গ দৈর্ঘ্য বের করতে চাইবে, তখন সেক্ষেত্রে n2 ইকুয়ালস টু ইনফাইনাইট বসাতে হবে। তাহলে ল্যামডা মিনিমাম যখন বের করতে চাইবে, তখন হচ্ছে n2 এর হচ্ছে n2 ইকুয়ালস টু ইনফাইনাইট বসাতে হবে। তাহলে ইনফাইনাইট বা হচ্ছে অসংজ্ঞাত এই ভ্যালুটা এখানে বসাতে হবে। এর একটা রিজনও রয়েছে, দেখো ছোট্ট করে যদি আমি এই জিনিসটা, ছোট্ট করে তো হয় না, একটু তা বলে দিই। ধরো নিউক্লিয়াস রয়েছে, এরকম করে এগুলো কক্ষগুলো রয়েছে। দেখো তুমি এটা জানো ভালো করে যে নিউ বার ইকুয়ালস টু 1/ল্যামডা, কি? তাহলে আহ, আহ, না এটা থেকে হবে কি, হ্যাঁ, ই ইকুয়ালস টু, তোমরা এটা দেখেছো প্ল্যাঙ্কে, ই ইকুয়ালস টু এইচ নিউ, নিউ এর জায়গায় c/ল্যামডা বসাচ্ছি। এটা আমরা শুরুতে করেছি, এই রিলেশনটা c/ল্যামডা করেছি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এনার্জি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, ল্যামডা বাড়লে কিন্তু এনার্জি কমবে। ধরো সাপোজ একটা, এটা হচ্ছে n1 ইকুয়ালস টু 1 প্রথম কক্ষপথ, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর কক্ষপথ। তাহলে কোন ক্ষেত্রে এনার্জি একদম কম হবে, মানে ধরো ইলেকট্রন এখান থেকে এইখানে আসছে, এখান থেকে এইখানে আসছে, এখান থেকে এখানে আসছে, কোন ক্ষেত্রে হচ্ছে এনার্জিটা বেশি রিলিজ করবে সিস্টেমের, মানে গ্রহণ বর্জনটা কোন ক্ষেত্রে? এটাও হতে পারে যে 1 থেকে 2 যাচ্ছে, 1 থেকে 3 যাচ্ছে, 1 থেকে 4 যাচ্ছে, কোন ক্ষেত্রে এনার্জিটা হচ্ছে বেশি গ্রহণ বর্জন হবে, কোথায় গ্রহণ হবে বর্জন হবে সেগুলো পরে আসছে। তুমি শুধু আচ্ছা এটা একটা প্র্যাকটিক্যালি আমাকে বলো তো, ধরো সাপোজ তুমি নিচতলায় থাকো, নিচতলা থেকে একতলায়, দুতলায়, তিনতলায়, কোন তলায় যেতে তোমার সবচেয়ে বেশি এনার্জি লাগবে? স্যার একদম সবচেয়ে তলায়, যে সবচেয়ে উপরের তলা, সেটাতে হচ্ছে এনার্জি বেশি লাগবে। সবচেয়ে কম এনার্জি কোথায় লাগবে? স্যার যেই ফ্লোরে রয়েছে সেই তলা থেকে তার ঠিক উপর তলাতে যেতে হচ্ছে এনার্জি কম লাগবে। মানে তুমি যদি গ্রাউন্ড ফ্লোরে থাকো, তাহলে ফার্স্ট ফ্লোরে যেতে তোমার এনার্জি সবচেয়ে কম লাগবে। অর্থাৎ যদি এর ক্ষেত্রে যদি আমি বলি, জাস্ট সিম্পল আইডিয়াটা একটু রাখো, তোমাদের পরে এইসব জিনিসগুলো আরো আইডিয়াগুলো ক্লিয়ার হয়ে যাবে। যদি এইখানে যদি ইলেকট্রন থাকে, তাহলে স্যার এখান থেকে 1 থেকে 2 যেতে হচ্ছে সবচেয়ে কম এনার্জি লাগবে, কি? বা ওইখান থেকে এইখানে ফিরে আসতে সবচেয়ে কম এনার্জি বর্জন হবে, কারণ সবচেয়ে কম ডিস্টেন্স ওইটা, তাই না? তাহলে যদি স্যার আমি যদি যে তলায় রয়েছি সেখান থেকে যদি তার পরের তলাতে যাই, তাহলে হচ্ছে সেক্ষেত্রে লোয়েস্ট এনার্জি লাগবে। তাহলে এনার্জি যদি লোয়েস্ট হয়, এনার্জি যদি সবচেয়ে কম হয়, তাহলে সেক্ষেত্রে ল্যামডার মান হচ্ছে সবচেয়ে বেশি হবে। তুমি তো এখানে দেখিয়েছো এনার্জি বেশি হলে ল্যামডা কম হবে, আর এনার্জি কম হলে ল্যামডা হাই হবে, ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে আমি চাই ল্যামডা ম্যাক্সিমাম পেতে, ল্যামডা ম্যাক্সিমাম যদি পেতে চাই, সবচেয়ে বেশি যদি পেতে চাই, এনার্জিকে সবচেয়ে কম হতে হবে। আর এনার্জি সবচেয়ে কম হবে কখন? যদি ফার্স্ট ফ্লোর থেকে, মানে একদম n ইকুয়ালস টু 1 থেকে n ইকুয়ালস টু 2 ঠিক তার পরের কক্ষে যদি ইলেকট্রনটা ট্রান্সফার হয়, কিন্তু তার থেকে যদি বেশি কক্ষে যদি ইলেকট্রন যদি ট্রান্সফার করে, n ইকুয়ালস টু 3 তে দাও বা 4 এ দাও, তাহলে সেক্ষেত্রে তো এনার্জি আদান প্রদানটা অনেক বেশি হবে। সে গ্রহণ বর্জন কি হবে সেটা পরের কথা, এনার্জি গ্রহণ বর্জন তো এর ক্ষেত্রে সব বেশি হবে, বা তার থেকে আরো বেশি হবে এখানে গেলে, তার থেকে আরো বেশি হবে এখানে গেলে, তারপরে মানে সবচেয়ে ইনফাইনাইট ডিস্টেন্সে যে কক্ষপথ রয়েছে সেখানে গেলে হচ্ছে এনার্জি সবচেয়ে বেশি গ্রহণ বর্জন হবে। তাহলে এনার্জি যদি গ্রহণ বর্জন যদি বেশি হয়, তাহলে সেক্ষেত্রে ল্যামডার ভ্যালু কি হবে? সবচেয়ে কম হবে। এনার্জি যদি সবচেয়ে হাই হয়, ল্যামডার ভ্যালু সবচেয়ে কম হবে। তাহলে ল্যামডার ভ্যালু সবচেয়ে কম, মানে ল্যামডা যদি মিনিমাম আমি চাই, ল্যামডার যদি মিনিমাম চাই, তাহলে এনার্জিকে আমাকে ম্যাক্সিমাম করতে হবে। আর ল্যামডা যদি আমি ম্যাক্সিমাম চাই, তাহলে এনার্জি সেক্ষেত্রে কি করতে হবে? মিনিমাম করতে হবে। এবং এর জন্য ক্রাইটেরিয়া কি করতে হবে? এনার্জি ম্যাক্সিমাম যদি গ্রহণ বর্জন যদি ম্যাক্সিমাম হয়, স্যার n ইকুয়ালস টু 2 নয়, n ইকুয়ালস 3, n ইকুয়ালস 4, একদম সবচেয়ে
যে ইনফাইনাইট ডিস্টেন্সে একদম অসীম দূরত্ব যে কক্ষে রয়েছে সেখানে যদি আমি ইলেকট্রনটাকে পাঠাতে পারি তবে সেক্ষেত্রে হচ্ছে এনার্জি গ্রহণ বর্জন হচ্ছে সবচেয়ে বেশি হবে। সেক্ষেত্রে এনার্জি যদি বেশি হয় স্যার সেক্ষেত্রে ল্যামডার মান হচ্ছে সবচেয়ে কম হবে। আর যদি একদম কাছাকাছি যে কক্ষ রয়েছে, যে জাস্ট ধরো 2 নম্বর কক্ষে ইলেকট্রন রয়েছে, তার থেকে কোন কক্ষে ইলেকট্রন গেলে সবচেয়ে কম এনার্জি লাগবে, ঠিক তারপরে মানে n ইকুয়ালস টু 2 থেকে n ইকুয়ালস টু 3 তে ইলেকট্রনটা গেলে সবচেয়ে কম এনার্জি লাগবে। অর্থাৎ তার ক্ষেত্রে এনার্জি যদি কম হয়, এনার্জি যদি মিনিমাম হয়, ল্যামডার ক্ষেত্রে ল্যামডা ভ্যালু সেক্ষেত্রে ম্যাক্সিমাম হবে। ওটা বুঝতে পেরেছো? ওই জন্য আমরা এখানে লিখলাম যে ল্যামডা ম্যাক্স যখন আমরা চাই তাহলে এনার্জির মান মিনিমাম হতে হবে, অর্থাৎ এন টুর ভ্যালু কিন্তু যে কক্ষ থেকে ধরছো তার ঠিক পরের কক্ষে ইলেকট্রন ট্রান্সফার হবে। কি ট্রান্সফার হবে আমরা বোর তত্ত্বে এগুলো সব শেখাবো। এন টুর ভ্যালু হচ্ছে এন টু এর মিনিমাম ভ্যালু বসাতে হবে। আর ল্যামডা মিনিমাম যদি বের করতে চাও তাহলে এনার্জিকে ম্যাক্স হতে হবে, সেক্ষেত্রে ইলেকট্রনটাকে কোথায়, এন টুর ভ্যালুটাকে ম্যাক্সিমাম মানে ইনফাইনাইট ডিস্টেন্সে পাঠাতে হবে। তাহলে যদি তোমাকে এরকম বলা হয় যে লিম্যান বার্মার প্যাশনের ক্ষেত্রে ল্যামডা ম্যাক্স আমরা চাই, ল্যামডা ম্যাক্স চাই, তাহলে ল্যামডা ম্যাক্স যদি বের করতে চাই এন ওয়ান এর ভ্যালু কি হবে, লিম্যান বার্মার প্যাশন, তাহলে এন ওয়ান এর ভ্যালু 3, ওটা তো ফিক্স। এন টুর ভ্যালুটা কি হবে, এন টুর ভ্যালুটা কি হবে, ল্যামডা ম্যাক্স চাইছো মানে এনার্জি মিনিমাম হতে হবে, মানে তার পরের কক্ষে যেতে হবে, তাহলে এন ওয়ান এর পরের কক্ষ মানে এন টু ইকুয়ালস টু 4 করতে হবে। দিলে তুমি এই ভ্যালুটা এখানে বসিয়ে দেবে, তাহলে সেক্ষেত্রে নিউ বার চলে আসবে, 1 বাই নিউ বার করে দিলে তো ল্যামডা চলে আসবে। যদি তোমাকে এক্ষেত্রে ল্যামডা ম্যাক্স বলেছি, ল্যামডা মিন যদি বের করতে বলতো তাহলে এন ওয়ান এর ভ্যালু তো তোমার ফিক্স, এন ওয়ান এর ভ্যালু কি হবে 3 হবে। এন টুর ভ্যালুটা এক্ষেত্রে কি হবে, এন টুর ভ্যালুটা কি হবে, তোমাকে অবভিয়াসলি কি করতে হবে, ইনফাইনাইট বসাতে হবে। তাহলে মিনিমামের জন্য কোনো প্রবলেম নেই স্যার, সব ক্ষেত্রে ইনফাইনাইট। আর এন ওয়ান এর জন্য তোমাকে সবসময়ের জন্য যেই কক্ষটা ধরেছো ঠিক তার পরের কক্ষে ইলেকট্রনটাকে ট্রান্সফার করতে হবে, দ্যাটস ইট, আর কিছু নেই এখানে। বুঝতে পেরেছো? তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, খুব খেয়াল রাখবে, এগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন আসে, ঠিক আছে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হলো। আর লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে যে হাইড্রোজেন ছাড়া, হাইড্রোজেন ভিন্ন অন্য কোনো, হাইড্রোজেন ছাড়া অন্য কোনো যদি এক ইলেকট্রন সমন্বিত আয়নের ক্ষেত্রে এই বর্ণালী রেখাগুলির কম্পাঙ্ক নির্ণয় করতে চাই তাহলে সেই সমীকরণটা কি হবে, মানে হাইড্রোজেন ছাড়া যদি অন্য কারোর ক্ষেত্রে নিউবার বের করতে, হাইড্রোজেন ছাড়া এক ইলেকট্রন বিশিষ্ট, অবভিয়াসলি খেয়াল রাখতে হবে এই সমীকরণটা শুধুমাত্র তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে যাদের একটা ইলেকট্রন থাকবে। একটা ইলেকট্রন কাদের থাকে, পরমাণু হিসেবে হাইড্রোজেন এর হচ্ছে একটা ইলেকট্রন থাকে, আর কার থাকবে, এর হচ্ছে 1 ইলেকট্রন। হিলিয়াম প্লাস, হিলিয়ামের ক্ষেত্রে হবে না কিন্তু হিলিয়াম প্লাসের ক্ষেত্রে 1 ইলেকট্রন থাকে। লিথিয়াম 2+, তাই না, লিথিয়ামের এমনি 3টা ইলেকট্রন থাকে, লিথিয়ামের ইলেকট্রন কটা, লিথিয়াম হচ্ছে 3 পারমাণবিক ক্রমাঙ্ক, ইলেকট্রন 3টে, তাহলে এখান থেকে যদি দুটো ইলেকট্রন বের করে দাও মানে লিথিয়াম 2+ যদি করো তখনই হচ্ছে তার 1 ইলেকট্রন রয়েছে, তাই না, তাহলে লিথিয়াম 2+ এর ক্ষেত্রে 1 ইলেকট্রন, এইগুলো কিন্তু মেনটেন করতে পারবে, ঠিক আছে। তাহলে এই সকল সমীকরণগুলো যাদের একটা ইলেকট্রন রয়েছে তারাই হচ্ছে মেনে চলবে, তাদের ক্ষেত্রে কিন্তু নিউবারের ইকুয়েশন হবে, সেখানে ছিল শুধু আর ছিল, আর ইন্টু কিন্তু জেড স্কোয়ার হবে, এটা খুব খেয়াল রাখবে, আর ইন্টু জেড স্কোয়ার 1/n1² মাইনাস হচ্ছে 1/n2², ঠিক আছে। তাহলে আর হচ্ছে ঋণভাগ ধ্রুবক, জেড ইকুয়ালস টু এখানে কি, জেড ইকুয়ালস টু হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক, অ্যাটমিক নাম্বার, এটা হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক বা হচ্ছে অ্যাটমিক নাম্বার। তাহলে যদি হিলিয়ামের ক্ষেত্রে বসাও তাহলে হিলিয়াম নয়, হিলিয়াম প্লাসের ক্ষেত্রে জেড ইকুয়ালস টু কত হয়, অ্যাটমিক নাম্বার 2। লিথিয়াম 2+ এর ক্ষেত্রে কত বসাবে, জেড ইকুয়ালস টু হচ্ছে এর ক্ষেত্রে 3 বসাবে। তাহলে এই জিনিসগুলো কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে, এদের ক্ষেত্রে কিন্তু জেড এর মানটা বসাতে হবে। সেখানে কেন বসানো হয়নি, তার কারণ হাইড্রোজেনের ক্ষেত্রে জেড এর ভ্যালু তো 1, অ্যাটমিক নাম্বার তো তার 1, ওই জন্য সমীকরণে জেড এর ভ্যালু বসানো হয়নি। ওই জন্য তোমাদের আমি সবসময় বলবো, যেটা তোমাদের সবসময় মিস্টেক হয় সেটা হচ্ছে, এই ধরো তোমাকে লিথিয়াম 2+ এর ক্ষেত্রে কোনো তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলেছে, লিম্যান সারির তরঙ্গ দৈর্ঘ্য আর কিছু একটা বের করতে বলেছে বা কিছু বের করতে বলেছে, লিমেন নয়, ওদের তো হাইড্রোজেনের বর্ণালী, তোমাকে বললো যে লিথিয়াম 2+ এর ক্ষেত্রে কোনো একটা লাইনে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলেছে। তো সেক্ষেত্রে তোমাকে খেয়াল রাখতে হবে কিন্তু এই জেটের ভ্যালু সেক্ষেত্রে কিন্তু 3 বসাতে হবে, তাই না। অনেকে মিস্টেক করে দেয়, এই জেটটা হাইড্রোজেনের বর্ণালীর ক্ষেত্রে তো আমরা মানে হাইড্রোজেনের ক্ষেত্রে তো আমরা জেনারেলি শিখেছি, তো তার ক্ষেত্রে তো জেটের ভ্যালুটা ধরা হয় না, 1 ধরা হয়, ওই জন্য সমীকরণে এটাকে অমিট করে যায় সবাই, কিন্তু অ্যাকচুয়ালি তোমাকে ওমিট করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু লিথিয়াম 2+ এর ক্ষেত্রে জেড এর ভ্যালু কিন্তু তোমাকে 3 বসাতে হবে, ক্লিয়ার। তো এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ, এই জিনিসটা একেবারে ভুলবে না।
তাহলে এখানে হচ্ছে ইন জেনারেল দিয়ে দিয়েছি যে নিউবারের ইকুয়ালস টু এই সমীকরণটা ইউজ করবে। আর উচ্চতর বোর কক্ষ যেটা হচ্ছে N2 থেকে নিম্নতর বোর কক্ষপথ N1 এ ইলেকট্রনের অবতরণের ফলে বর্ণালীতে সৃষ্ট রেখার সর্বোচ্চ সংখ্যা। বর্ণালীতে সৃষ্ট সর্বোচ্চ সংখ্যা বলতে ধরো সাপোজ এইরকম একটা ধরো এইরকম কক্ষগুলো রয়েছে, ধরো n ইকুয়ালস টু এখানে হচ্ছে 1 2 3 4 আর এটা হচ্ছে 5, ঠিক আছে। এইখান থেকে ধরো ইলেকট্রনটা n ইকুয়ালস টু 1 এ আসছে, তাহলে ম্যাক্সিমাম কতগুলো প্রবাবিলিটি রয়েছে, যতগুলো এরকম ইলেকট্রন এই সব কক্ষপথে আসবে আমরা সব পরে ডিসকাস করব, এগুলো সব আরো ক্লিয়ার হবে। যতগুলো প্রবাবিলিটি রয়েছে ততগুলো আমরা বর্ণালীতে লাইন পাবো, ঠিক আছে। তাহলে কি কি প্রবাবিলিটি রয়েছে, 5 থেকে 1 এ আসতে পারে, 5 থেকে 4 এ আসতে পারে, 5 থেকে 3 তে আসতে পারে, 5 থেকে 2 তে আসতে পারে, 5 থেকে 1 এ আসতে পারে, এই সকল প্রবাবিলিটি রয়েছে। মানে আমরা টোটাল প্রবাবিলিটি সাজাতে চাইছি আর কি, যে 5 থেকে যদি 1 নম্বরে আসে তাহলে কতগুলো প্রবাবিলিটি রয়েছে। দেখো 5 থেকে ইলেকট্রনটা এখানেও আসতে পারে, 4 এ আসতে পারে, তাহলে এটাও একটা প্রবাবিলিটি। আবার 4 থেকেও সেই ইলেকট্রনটা 3 এ আসতে পারে, 3 থেকেও ইলেকট্রনটা এখানে আসতে পারে, এখান থেকে এখানে আসতে পারে, ডিরেক্টলিও আসতে পারে, না হলে এরকম ধরে 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 ধরেও আসতে পারে, ঠিক আছে। তাহলে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমরা একটা একটা করে লাইন পাবো। বলছে ম্যাক্সিমাম কতগুলো প্রবাবিলিটি রয়েছে, কতগুলো ম্যাক্সিমাম লাইন পাবো, তার জন্য একটা ফর্মুলা দেওয়া রয়েছে n2 - n1 ইন্টু n2 - n1 প্লাস 1 বাই ডিভাইডেড বাই 2। এইটা হচ্ছে তোমাদের সেই ফর্মুলা যেখান থেকে টোটাল লাইন তোমরা বের করতে পারবে। তাহলে যদি এরকম বলা হয় যে n2 ইকুয়ালস টু 5, n1 ইকুয়ালস টু 1, অর্থাৎ 5 নম্বর কক্ষ থেকে 1 নম্বর কক্ষে যদি ইলেকট্রনটা ফিরে আসে কটা টোটাল হচ্ছে লাইন পাবো। তাহলে মোট লাইনের সংখ্যা কি হবে, মোট লাইন হবে 5 মাইনাস n2 মাইনাস n1 ইন্টু n2 মাইনাস হচ্ছে n1 প্লাস হচ্ছে 1 ডিভাইডেড বাই 2। তাহলে টোটাল লাইন কটা হচ্ছে গো, এখানে হচ্ছে 4, আর এটা কাটাকুটি হলে 5 বাই হচ্ছে 2, 5 আর 20, মানে 10টি লাইন হচ্ছে, 10টি লাইন হচ্ছে। এই 10টি লাইন কি কি লাইন হতে পারে বলো তো, প্রবাবিলিটি কি কি হতে পারে বলো দেখি 10টি লাইন। তাহলে 5 থেকে একটা হচ্ছে 4, 5 থেকে হচ্ছে 3, 5 থেকে হচ্ছে 2, 5 থেকে হচ্ছে 1, এটা একটা হতে পারে। আর কি হতে পারে, 4 থেকে 3, 4 থেকে 2, 4 থেকে হচ্ছে 1 হতে পারে। আর কি হতে পারে, 4 হয়ে গেছে, 5 হয়ে গেছে, 4 হয়ে গেছে, 3 থেকে হচ্ছে 2, ঠিক আছে, 3 থেকে 2, 3 থেকে হচ্ছে 1, এটা হতে পারে। আর কি হতে পারে, 2 থেকে 1 হতে পারে। তাহলে টোটাল কতগুলো লাইন হলো, টোটাল কতগুলো লাইন হলো, 1 2 3 4 5 6 7 8 9 10টা। টোটাল হচ্ছে আমরা 10টা লাইন এভাবে পেতে পারি। এতগুলো প্রবাবিলিটি রয়েছে, বুঝতে পেরেছো তো। এখান থেকে এখানে আসতে পারে, আবার এই ইলেকট্রনটা তো এখানেও আসতে পারে, এখান থেকে আবার এখানে আসতে পারে, এখান থেকে এখানে আসতে পারে। আবার যে ইলেকট্রনটা এখানে রয়েছে সে এখান থেকে ডিরেক্টলি এখানে আসতে পারে, এখান থেকে এখানেও ডিরেক্টলি আসতে পারে। প্রত্যেকটা জাংশনের জন্য এক একটা করে লাইন পাবো। আবার যে ইলেকট্রনটা এখানে ছিল সে এখান থেকে এখানে আসতে পারে, এখান থেকে আবার ডিরেক্টলি এখানে আসতে পারে, যেখানে ছিল এখান থেকে এখানে আসবে। এইভাবে টোটাল প্রবাবিলিটি মিলে টোটাল হচ্ছে 10টি লাইন আমরা পেলাম, 10টি লাইন, 10টি হচ্ছে লাইন আমরা এখান থেকে পেলাম, ঠিক আছে। আরো এখানে বলেছে যে একটি নির্দিষ্ট বর্ণালী সারির অন্তর্গত রেখাগুলির আপেক্ষিক ঔজ্জ্বল্যের মান n2 এর মানের বৃদ্ধির সঙ্গে সঙ্গে হ্রাস পায়। এটা একটু জাস্ট খেয়াল রাখতে পারো, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর্মুলা উপরটা। মানে বলছে যে এদের যে ইন্টেন্সিটি, রিলেটিভ ইন্টেন্সিটিটা n2 মানের সঙ্গে সঙ্গে কিন্তু কমে যায়, n2 বৃদ্ধির সঙ্গে সঙ্গে। মানে ধরো তোমাকে এরকম বলেছে যে 5 থেকে 1, 4 থেকে 1, 3 থেকে 1, আর হচ্ছে 2 থেকে 1, ঠিক আছে। এই লাইনগুলো রিলেটিভ ইন্টেন্সিটি কি হবে, এটাকে n2 যদি ধরো, এগুলো n2 ভ্যালু যদি ধরো, তাহলে n2 বৃদ্ধির সঙ্গে সঙ্গে কমে যায়। তাহলে ইন্টেন্সিটি কি হবে, ইন্টেন্সিটি রিলেটিভ আর কি, রিলেটিভ আপেক্ষিক ঔজ্জ্বল্য আর কি, রিলেটিভ ইন্টেন্সিটির মানটা কি হবে এর ক্ষেত্রে, n2 বৃদ্ধির সঙ্গে সঙ্গে কমে যাবে, তাহলে সবচেয়ে ইন্টেন্স হবে এটা 2 থেকে 1, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইন্টেন্সিটি থাকবে। তাহলে 3 থেকে 1, তারপরে হচ্ছে 4 থেকে 1, তারপরে হচ্ছে 5 থেকে 1, এইটা এটা হচ্ছে রিলেটিভ ইন্টেন্সিটির মান, ঠিক আছে, আপেক্ষিক ঔজ্জ্বল্যের মান, এটার কথা বলা হয়েছে আর কি, ঠিক আছে। হলো, এই ছিল আমাদের মোটামুটি বর্ণালী এবং হচ্ছে হাইড্রোজেনের বর্ণালী জিনিসগুলো আমরা শিখে নিলাম, ঠিক আছে, ক্লিয়ার, বুঝতে পেরেছো?
ওকে, নেক্সট ক্লাসে আমরা বোর তত্ত্ব থেকে আমরা ক্লাসটা কন্টিনিউ করব। বোর তত্ত্ব থেকে আমরা শুরু করব। বোর তত্ত্ব থেকে অ্যাকচুয়ালি তোমাদের সিলেবাসে জিনিসগুলো দেওয়া রয়েছে। তো এই দুটো ক্লাস আমাদের দরকার ছিল, বিশেষ করে এই ক্লাসটা না হলে তোমরা কিন্তু বোর তত্ত্ব বুঝতে গেলে খুব অসুবিধা পড়বে। আর এই ক্লাসে হয়তো দু একটা জিনিস হয়তো বুঝতে অসুবিধা হলেও হতে পারে, তবে বোর তত্ত্বে যদি আহ, বোর তত্ত্ব যদি করে দেওয়া হয় তাহলে তোমাদের আর কিছু অসুবিধা হবে। অনেকের হয়তো অসুবিধা হতে পারে, এখান থেকে ইলেকট্রন ওখানে চলে যাচ্ছে, এগুলো কি, এই এই কক্ষ থেকে ওই কক্ষে ইলেকট্রন কেন চলে যাচ্ছে, কি ব্যাপার স্যাপার, এনার্জি কখন শোষণ করছে, কখন বিকিরণ করছে, এগুলো হয়তো বুঝতে পারছি না। ও আস্তে আস্তে করে তুমি ক্লিয়ার হয়ে যাবে, বোর তত্ত্ব যখন পড়ানো হবে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আই থিঙ্ক জিনিসগুলো বুঝতে পেরেছো। থ্যাংক ইউ। পরের ক্লাসে আবার দেখা হবে, চলো টাটা।